we're going to start crystal structures. Okay. So let's get started. Okay, so আমরা কালকে দেখলাম যে ডিফারেন্ট ডিভাইস স্ট্রাকচারস হতে পারে এবং ডিফারেন্ট সেমিকন্ডাক্টর কোম্পানিজ গুলা নতুন নতুন স্ট্রাকচার ইনোভেট করছে যেগুলো দিয়ে হচ্ছে ডিভাইস পারফরম্যান্স এনহ্যান্স করা যেতে পারে। আচ্ছা, সো লেট মি গো ব্যাক এ লিটল বিট, কারণ হচ্ছে কালকে আমরা যেটা ডিসকাস করছিলাম যে হাই কে মেটাল গেটের, তো সেখানে আমি একটা পয়েন্ট তোমাদেরকে বলি নাই, যেটা আসলে আমরা অ্যাকচুয়ালি পরে গিয়ে আমরা সেটা পড়বো, বাট সিন্স উই ডিসকাস দ্য টপিক, সো আমি মনে করলাম যে না ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি এটা মেনশন করা যেতে পারে। আচ্ছা, সো সেটা কি, সেটা হচ্ছে যে আমরা ক্যাপাসিটেন্সের কথা বলছিলাম। ক্যাপাসিটেন্সের সাথে টাইম কনস্ট্যান্টের একটা রিলেশন আছে এবং উই নো দ্যাট যদি ক্যাপাসিটেন্স বেশি হয় তাহলে হচ্ছে যে টাইম কনস্ট্যান্ট ইজ হায়ার, এবং ডিজিটাল সার্কিটসে যেখানে মসফেট ইউজ হয় সেখানে টাইম কনস্ট্যান্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ হচ্ছে যে বেসিক্যালি ইউ আর চার্জিং এন্ড ডিসচার্জিং দ্য ক্যাপাসিটার্স, এবং সেটাতে যদি বেশি টাইম নেয় তাহলে তোমার ডিলে তৈরি হবে। সো এই যে ডিলেটা, এই যে ক্যাপাসিটেন্সের কথা বলছি, it's an issue, it's definitely a factor, যেটার জন্য আমরা চাই যে ক্যাপাসিটেন্সটাকে খুব বেশি যাতে না বাড়ায়। কিন্তু যেটা কালকে আমি মেনশন করি নাই সেটা হচ্ছে যে ক্যাপাসিটেন্স বেশি হওয়ার একটা অ্যাডভান্টেজও আছে, সেটা আমরা পরে দেখব। সেটা হচ্ছে যে আমরা মসফেটের যে ড্রাইভ কারেন্টটা হচ্ছে ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ক্যাপাসিটেন্স। সো ক্যাপাসিটেন্সের সাথে প্রপোর্শনাল। সো মসফেটের ক্যাপাসিটেন্স যদি হায়ার হয় তাহলে মসফেটের যে কারেন্টটা কনভার্ট করবে ড্রাইভ কারেন্ট, সেটা দ্যাট উইল বি হায়ার। সো আমরা চাই যে আমাদের যে সব অ্যাপ্লিকেশনস গুলো আছে সেগুলা যদি আমরা রান করতে চাই, উই নিড হায়ার ড্রাইভ কারেন্ট। আবার হায়ার ড্রাইভ কারেন্ট হচ্ছে যে নিডস হায়ার ক্যাপাসিটেন্স, আর হায়ার ক্যাপাসিটেন্স আবার ইট কজেস মোর ডিলে। বাট এখানে একটা ডিস্টিংশনস আছে, সেটা হচ্ছে যে দুই ধরনের ক্যাপাসিটেন্স এখানে অ্যাকচুয়ালি একটা রোল প্লে করতেছে। একটা হচ্ছে যেটা হচ্ছে আমরা মস ক্যাপাসিটেন্স যার কথা বললাম, আরেকটা হচ্ছে যে ইন্টারকানেক্ট ক্যাপাসিটেন্স। হ্যাঁ, ইন্টারকানেক্ট ক্যাপাসিটেন্সটা কি? ইন্টারকানেক্ট ক্যাপাসিটেন্স হচ্ছে যে ধরো তুমি দুইটা ওয়্যার, আর তুমি ধরো দুইটা ডিভাইস কানেক্ট করলা, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, and you have a device over here and you have a device over here. তো তুমি ওয়্যার দিয়ে কানেক্ট করলা এই মসফেটস গুলাকে ইন এন ইন্টিগ্রেটেড সার্কিট। এখন এই ওয়্যার গুলো তো মেটাল লাইনস, হ্যাঁ, ইউ হ্যাভ এ মেটাল লাইনস। নরমালি এরা খুব কাছাকাছি হয়, বাট একটা যাতে আরেকটাকে টাচ না করে, শর্টেড না হয়, এই জন্য আমরা মাঝখানে একটা ইনসুলেটর দিই। ইনসুলেটরটা নরমালি হচ্ছে একটা অক্সাইড থাকে। সো দেখো, ইউ হ্যাভ two metal lines and you have an oxide in between. So this is another form of capacitor. এটাকে আমরা বলি interconnect capacitance. So এই যে আমরা আরসি ডিলের কথা বলতেছি, আরসি ডিলেটা খুব সিগনিফিকেন্ট হয় ইন কেস অফ ইন্টারকানেক্ট ডিলে। ওকে, নর্মাল মস ক্যাপাসিটেন্সের যেটা আমরা কালকে ডিসকাস করলাম সেখানেও এটা একটা রোল প্লে করে, বাট এটা অত সিগনিফিকেন্ট না মস ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে। কিন্তু ইন্টারকানেক্ট যদি আমরা চিন্তা করি যে দুইটা প্যারালাল ওয়্যারস, মাঝখানে অক্সাইড, সেই ক্ষেত্রে দ্য আরসি ডিলে প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। সো ইন্টারকানেক্ট যখন আমরা পড়বো বা ইন্টারকানেক্ট যখন ডিসকাস করব, তখন এটা খুব সিগনিফিকেন্ট রোল প্লে করবে। বাট এখন আমরা ফোকাস করছি হচ্ছে শুধু মস ক্যাপাসিটেন্সে। সো মস ক্যাপাসিটেন্সে মেইন মোটিভেশন হচ্ছে যে আমি ক্যাপাসিটেন্সটাকে বাড়াবো। অবশ্যই খুব বেশি বাড়ানো যাবে না, একটা সার্টেন লেভেল পর্যন্ত। আবার খুব বেশি বাড়ালে ডিলেটা তখন সিগনিফিকেন্ট হওয়া শুরু করবে।
বাট আমার ক্যাপাসিটেন্সটা বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে ক্যাপাসিটেন্সটা যদি আমি বাড়াই, এই সিটা বাড়াই, তাহলে আমার ড্রাইভ কারেন্টটাও বাড়বে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন সি বাড়ানোর জন্য এই ইকুয়েশনটা যদি আমরা দেখি, কি সো আমরা এখন ফোকাস করব হচ্ছে মস ক্যাপাসিটেন্সটার উপর। এখন সি বাড়ানোর জন্য এই ইকুয়েশনটা যদি তোমরা দেখো, যে এটা পার ইউনিট এরিয়া ধরলাম, সো এরিয়া হচ্ছে 1 মিটার স্কয়ার, এপসিলন নট তো কনস্ট্যান্ট, তাহলে বেসিক্যালি সিটা ডিপেন্ডস অন দা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এন্ড দা থিকনেস অফ দা অক্সাইড। ওকে, সো যেহেতু এটা মস ক্যাপাসিটর, উপরে গেট, নিচে হচ্ছে সিলিকন সেমিকন্ডাক্টর, সো মাঝখানে হচ্ছে অক্সাইড, সো অক্সাইডের থিকনেসের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, সো আমি যদি টিটাকে কমাই দিই তাহলে আমার ক্যাপাসিটেন্স বেড়ে যাবে, ক্যাপাসিটেন্স বেড়ে গেলে আমার ড্রাইভ কারেন্ট বাড়বে, হুইচ ইজ হোয়াট আই ওয়ান্ট, বাট খুব বেশি বাড়ানো যাবে না। আচ্ছা, এখন প্রবলেমটা হচ্ছে যে আমি যদি টিটাকে ছোট করে দিই, এই যে টি, এটা যদি ছোট হতো তো অলরেডি দেখো 1.2 ন্যানোমিটারে চলে আসছে। তাহলে প্রবলেম হবে কি, তুমি যখন, এটা তোমার গেট, তুমি যখন গেটে ভোল্টেজ দিবা, এখানে ধরো তুমি ভিসিসি কানেক্ট করলা, তুমি নরমালি চাও যে তুমি গেটে একটা সার্টেন ভোল্টেজ না দেওয়া পর্যন্ত ট্রানজিস্টরটা অন হবে না, কিন্তু তুমি যখনই এই অক্সাইডটা খুব থিন করে দিবা, তাহলে খুব অল্প ভোল্টেজ কিংবা অথবা অলমোস্ট জিরো ভোল্টেজে, এই গেট তো মেটালের মধ্যে অনেকগুলো ফ্রি ইলেকট্রনস আছে, এই ইলেকট্রনস গুলা ফ্লো করার চেষ্টা করবে। ওকে, ফ্লো করার চেষ্টা করবে, কারণ এখানে ওদের কনসেন্ট্রেশন বেশি, আর সিলিকন একটা সেমিকন্ডাক্টর, সেখানে কনসেন্ট্রেশন কম, সো ইলেকট্রনস উইল ট্রাই টু ফ্লো। সো ইলেকট্রনস যদি ফ্লো করতে চায়, মাঝখানে যদি কোনো ব্যারিয়ার না থাকে কিংবা ব্যারিয়ারটা যদি খুব থিন হয়, তাহলে দ্য ইলেকট্রনস উইল টানেল ফ্রম দ্য গেট টু দ্য সিলিকন। এটা আমরা চাই না, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, কারণ একবার যদি টানেল করা শুরু করে তাহলে তোমার আর কোনো কন্ট্রোল থাকবে না, ও নিজের মতো টানেল করতে থাকবে, ডিভাইস অফ রাখলেও লিকেজ হতে থাকবে, সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো এটা আমি বেশি চিকন করতে পারবো না বা বেশি থিন করতে পারবো না, কারণ এটা থিন করলে আমার টানেলিং শুরু হয়ে যাবে, সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। কিন্তু আবার আমরা ড্রাইভ কারেন্টও বাড়াইতে চাই, তাহলে ড্রাইভ কারেন্ট বাড়াতে গেলে তো অক্সাইডের থিকনেস কমাতেই হবে, আবার বেশি কমালে টানেলিং শুরু হয়ে যাবে, সো নাও উই হ্যাভ টু কাম আপ উইথ আ ওয়ে। সো এটার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে উই রিপ্লেস দিস মেটেরিয়াল আর সিলিকন ডাইঅক্সাইড উইথ এ ডিফারেন্ট মেটেরিয়াল, সেটা হচ্ছে হাফনিয়াম অক্সাইড, যার কে ভ্যালু মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা মাচ হায়ার। তাইলে যেটা হবে যে তুমি একটা থিকার ডি নিতে পারবা, তোমার ডিটাকে দেখো আগে ছিল 1.2, এখন তুমি 3 ন্যানোমিটার টার থিকনেস নিতে পারবা। ডেফিনেটলি 3 ন্যানোমিটার থিকনেস হলে টানেলিংটা আরো কমে যাবে, হ্যাঁ, কিন্তু তোমার ক্যাপাসিটেন্সটা এফেক্ট হচ্ছে না, তুমি থিকার নিচ্ছ, তোমার অক্সাইডের থিকনেস বেশি নিচ্ছ, কিন্তু তোমার কে এর ভ্যালুটা ইজ হায়ার। তাহলে এটা হচ্ছে SiO2, এটা হচ্ছে হাফনিয়াম অক্সাইড। সো হাফনিয়াম অক্সাইড যখন তুমি ইউজ করবা, ইউ ক্যান অ্যাফোর্ড টু হ্যাভ আ হায়ার থিকনেস, এবং হায়ার থিকনেসের সুবিধা কি, ইউ মিনিমাইজ দ্য টানেলিং। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এবার বুঝা গেছে? জি স্যার। So smaller D gives higher capacitance, but smaller D তে লিকেজও হয়। হায়ার ক্যাপাসিটেন্স মানে হায়ার কারেন্ট, বাট হায়ার কারেন্ট পেতে গেলে ডি টাকে কমাতে হবে, ডি কমালে লিকেজ শুরু হয়ে যায়। সো আমাকে স্যার ডি, হ্যাঁ বলো। স্যার এই গেইটে যে বললেন ইলেকট্রন আছে অনেক, এরা টানেল করতে পারবে যদি ওই SiO2 লেয়ারটা থিন হয়, অনেক হ্যাঁ, থিন হয়। হুম, এখন স্যার একটা ইলেকট্রনের টানেলিং কি আরেকটা ইলেকট্রনকে কখনো ইফেক্ট করে? না, না, বাট তোমার যেহেতু ওরা ওদের, অনেকজন একসাথে আছে। হ্যাঁ, সো দে উইল স্টার্ট টু টানেল থ্রু দা, মানে ব্যারিয়ারটা যদি কম হয় তাহলে দে উইল স্টার্ট টু ফ্লো। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে এরকম, আমরা হচ্ছে যে এখানে একটা লেভেল আছে, সে দিস আর দ্য ইলেকট্রনস, এন্ড এটা হচ্ছে তোমার ইলেকট্রনস আর সিটিং ওভার হিয়ার। এখন মাঝখানে তুমি যদি, এটা হচ্ছে তোমার ব্যারিয়ার, এই ব্যারিয়ারটা ক্রস করলে দে উইল টানেল।
এখন তুমি যদি এই ব্যারিয়ার হাইটটা কমায় দাও বা উইডথটা কমায় দাও, তাহলে দেখেন ইজিলি টানেল উইল স্টার্ট টু ফ্লো। ঠিক আছে, এটা আমরা চাই না, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। টানেলিং এর জন্য টানেলিং আমরা পড়বো যে টানেলিং কখন হয়, ব্যারিয়ারের হাইট কিরকম হলে টানেল শুরু হয়, এটা আমরা নেক্সট টপিকে পড়বো যখন আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়বো এই কোর্সে, তখন আমরা ওটা রিভিউ করবো। বাট মেইন কনসেপ্টটা হচ্ছে এটা যে অক্সাইড থিকনেস কমে গেলে লিকেজ শুরু হয়ে যাবে। তাই আমাকে কি করতে হবে, আমাকে অক্সাইড থিকনেসটাকে বাড়াতে হবে। আবার অক্সাইড থিকনেস বাড়ালে ক্যাপাসিটেন্স কমে যায়, সো এই জিনিসটাকে কম্পেনসেট করার জন্য একটা হাইকে ম্যাটেরিয়াল ইউজ হয়। বুঝা গেছে? তাহলে স্যার একটা ইলেকট্রন কখনো আরেকটা ইলেকট্রনের টানেলিং কে ইফেক্ট করে না, তাই না স্যার? না, করে না। ঠিক আছে, আচ্ছা ইজি। স্যার, হ্যাঁ বলো। এখানে স্যার আপনি বললেন যে ব্যারিয়ারটা যদি আমরা কমাই দেই তাহলে হচ্ছে টানেলিংটা মানে এটা হচ্ছে টানেলিংটা ইজিলি হবে আর কি। স্যার ওই ব্যারিয়ারটা হচ্ছে থিকনেসের ব্যারিয়ার নাকি ওটা ভোল্টেজের ব্যারিয়ার স্যার? থিকনেসের ব্যারিয়ার, থিকনেসটা ইটসেলফ ইজ এ ব্যারিয়ার। ভোল্টেজ দিয়ে তুমি হচ্ছে যে এই ব্যারিয়ারটাকে বাড়াতে কমাতে পারো, বাট এই থিকনেসটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ঠিক আছে, জি ধরো স্যার, তুমি কোনো বুঝতে ভোল্টেজ পেরেছি। দিলা না, ঠিক আছে, তুমি যদি কোনো ভোল্টেজ না দাও তাহলে ইনসুলেটরের মধ্যে দিয়ে তার ইলেকট্রন ফ্লো করবে না। ঠিক আছে, তুমি যেটা কোয়েশ্চেন করেছো দ্যাট ইজ ডেফিনেটলি আ ভ্যালিড পয়েন্ট, যে একটা তোমার পোটেনশিয়াল ডিফারেন্সের ব্যারিয়ার আছে যেটাকে আমরা পোটেনশিয়াল ব্যারিয়ার বলি। হ্যাঁ, আরেকটা আছে যেটা হচ্ছে তোমার হচ্ছে যে এই অক্সাইডের কারণে যেটা হচ্ছে যে ফিজিক্যাল একটা একটা ব্যারিয়ার আছে যে ইনসুলেটরের মধ্যে দিয়ে তো ফ্লো করবে না। এখন ইনসুলেটরটা যদি এতই থিন হয় যে অলমোস্ট লাইক না থাকার মতো, তাহলে তো ইলেকট্রনস উইল স্টার্ট টু টানেল। ঠিক আছে, দ্যাটস এ ফিজিক্যাল ব্যারিয়ার। আর ভোল্টেজ দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আমি ধরে নিলাম যে ধরো কোনো ভোল্টেজ নাই, লেটস সে দিস ইজ জিরো বা ভিসিসি ইকুয়াল টু জিরো, তাইলেও কিন্তু টানেলিং হবে। তখন কিভাবে হবে? তখন হচ্ছে যে বেসিক্যালি তোমার মানে একটা কন্ডাক্টিং পাথ থাকবে বিটুইন দ্য গেট এন্ড দ্য সাবস্ট্রেট। সো মাঝখানে যদি ইনসুলেটর অলমোস্ট লাইক না থাকার মতো হয়, তাহলে দ্য টানেলিং উইল হ্যাপেন ভেরি ইজিলি। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। স্যার আরেকটা হচ্ছে স্যার, আপনি যখন হাফনিয়াম অক্সাইড ইউজ করতেছি তখন স্যার আমাদের গেটের থিকনেসটা আমরা একটু বেশি রাখতে পারতেছি, হুম হুম সেম ক্যাপাসিটেন্স রেখে বেশি হুম রাখতে পারতেছি। সো এটা কি আমাদের স্যার ওই যে ট্রানজিস্টরটাকে ছোট করা বা হুম হুম। মিনিমাইজ করাতে কি কোনো ইফেক্ট ফেলবে না, যেহেতু হ্যাঁ আমাদের হ্যাঁ থিকনেসটা এক্স্যাক্টলি, বেড়ে হ্যাঁ গেছে? ওইটাতে আমি আসতেছিলাম যে দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। মানে আই এম হ্যাপি যে এটা জিজ্ঞেস করছো, তার মানে ইউ আর পেইং অ্যাটেনশন। এটাতে প্রবলেম হচ্ছে যেটা বললাম যে হ্যাঁ থিকনেসটা একটু বাড়তেছে, আমার লিকেজ কমতেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, যে আমার তখন স্কেলিংটা আবার আর ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বুঝে গেছে? জি স্যার। সো তার মানে তখন ওইটা তোমাকে ট্রেড অফ করতে হবে। এই জন্যই ইঞ্জিনিয়ার্স দে আর অলওয়েজ ট্রাইং টু ফাইন্ড আউট নিউ টাইপস অফ ডিভাইসেস, যে নতুন নতুন আর্কিটেকচার কনফিগারেশন গুলো চেঞ্জ করে পারফরমেন্সকে কিভাবে বাড়ানো যায়। কারণ স্কেলিং এ মনে হয় স্কেলিং খুব ইজি, প্রথম ট্রানজিস্টর ইনভেন্ট হওয়ার ফার্স্ট 10, 15, 20 ইয়ার্স এক্সকিউজ মি 10, 15, 20 years ইট ওয়াজ রিয়েলি ইজি। এরপরে যত ছোট হয়ে আসছে প্রবলেম মানে প্রবলেম দেখা দিচ্ছে, সো পিপল আর ট্রাই টু ফাইন্ড সলিউশনস ফর দ্যাট। ওকে, সো এই হচ্ছে কি দিস ইজ দ্য স্টোরি। এখানে কে ভ্যালু আছে, কে ভ্যালু হচ্ছে দিস ইজ সিলিকন ডাইঅক্সাইড, ওর কে ভ্যালু হচ্ছে 3.9, আর দিস ইজ হাফনিয়াম অক্সাইড। আমি কালকে মনে 30 বলছিলাম, अराउंड 30, আর এক্স্যাক্টলি মনে ছিল না, সো দিস ইজ 25। সো দেখো তোমার তোমার আম, আর সিলিকন আমি বলছিলাম SiO2 11.9, 11.9 ইটস 3.9, সো 3.9 the exact value, and আমরা এখান থেকে almost 6 times আমরা increase করছি using hafnium oxide. Is this clear? জি স্যার। Yes, sir. সো এখানে আমাদের মেজর হচ্ছে ড্রাইভ কারেন্টটা বাড়ানো, আর ইন্টারকানেক্ট দিলে ডেফিনেটলি ইজ দেয়ার, বাট ওইটা আমরা উইল ডিসকাস দ্যাট লেটার অন। আচ্ছা, সো এগুলো আমরা পড়লাম, ফিনফেট পড়লাম, IBM এর এটা পড়লাম, and these are the different types of FETs. এগুলো তোমাদের ডিটেলস জানা লাগবে না, আমি তোমাদেরকে এগুলো বলতেছি এই জন্য
কারণ হচ্ছে যে একটা সাবজেক্ট যখন পড়বা এটা লেটেস্ট ডেভেলপমেন্টস গুলা একটু আইডিয়া থাকা দরকার। ঠিক আছে, আমরা বেসিক্যালি আমাদের কোর্সে পড়বো হচ্ছে এইটা, প্লেনার এফইটি, মানে একটা সিম্পল বেসিক এফইটি কিভাবে কাজ করে, মসফেট। এখন এইটা যদি তুমি ভালো করে বোঝো তাহলে বাকিগুলোর প্রিন্সিপাল কিন্তু সেম। ঠিক আছে, বাকিগুলার ওয়ার্কিং প্রিন্সিপাল এক্স্যাক্টলি সেম, খালি হচ্ছে ডিভাইস কনফিগারেশনটা হচ্ছে ডিফারেন্ট। ওকে, সো মানে ফার্স্ট অফ অল উই নিড টু লার্ন দ্য বেসিক ডিভাইস, একদম ফান্ডামেন্টাল ডিভাইস। সো আমরা এটা পড়বো, বাট ইউ শুড হ্যাভ সাম আইডিয়া যে অন্যান্য লেটেস্ট ডিভাইস গুলা কিরকম দেখতে হয়। সো ফিনফেট আমরা পড়লাম, ফিনফেটের তিন দিকে গেট থাকে। ওকে, দেন ইউ হ্যাভ দ্য গেট অল অ্যারাউন্ড, এটাকে ন্যানো ওয়্যার বলে। সো ন্যানো ওয়্যার হচ্ছে বেসিক্যালি র্যাপ করা থাকে। ওকে, এবং এখানে তোমার সোর্স ড্রেইনের থিকনেসটা ন্যারো হয়। এটার পরে আমরা সোর্স ড্রেইন থিকনেসটা যদি আমরা একটু ওয়াইড করে দিই, বা এটাকে শীট বলে, দিস ইজ ন্যানো শীট। ঠিক আছে, সোর্স ড্রেইন না বলে এটাকে শীট বলে। এটার এক পাশে, এই পাশে সোর্স, এই পাশে হচ্ছে ড্রেইন, এন্ড দিস ইজ দ্য গেট। ওকে, সো এটা হচ্ছে ন্যানো শীট। এই ন্যানো শীটের উইথ আমরা যখন মানে ইনক্রিজ করে দিই তখন এটাকে ন্যানো শীট বলে, আর যখন এটা খুব ন্যারো থাকে তখন দিস ইজ কল লাইক এ ওয়্যার, তখন এটাকে ন্যানো ওয়্যার বলে। আর এগুলো হচ্ছে এই ন্যানো শীট, ন্যানো ওয়্যারের ক্রস সেকশনস, ভিতরে কি কি আছে সেটা দেখাচ্ছে। এবং দিস ইজ দ্য লেটেস্ট টেকনোলজি। এখনো মার্কেটে যেটা ইউজ হয় সেটা হচ্ছে গিয়ে তোমার ফিনফেট, এবং লেটেস্ট হচ্ছে 5 ন্যানোমিটার ফিনফেট। 5 ন্যানোমিটার মানে হচ্ছে এই যে এই লেন্থটা, এই যে গেট লেন্থ যেটা, দ্যাট ইজ 5 ন্যানোমিটার। স্যার সো মোরলেস দিস ইজ দ্য ট্রেন্ড। আচ্ছা, এখন এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা মানে ইম্পর্টেন্ট ইন আ সেন্স তোমার এক্সামে এটা আসবে না, বাট ফর ইওর নলেজ দিস ইজ ইম্পর্টেন্ট। যে এটা দেখো 2000, এটা নেচার ইলেকট্রনিক্স এর একটা আর্টিকেল। এখানে দেখো তোমার হচ্ছে যে ওরা একটা প্রেডিকশন দেখাইছে আপ টিল 2027। ঠিক আছে, যে কি কি হতে পারে। তো আমরা একটু 97 থেকে শুরু করে যে উই আর গোয়িং, আমরা এখন আসি হচ্ছে 2021, উই আর ক্লোজ টু হিয়ার, এই যে 5 ন্যানোমিটার কাছাকাছি আছে। হ্যাঁ, সো এটা কিন্তু মোর স্লো কন্টিনিউ করছে। এরপরে কি হবে, 5 ন্যানোমিটারের পরে 3.5 ন্যানোমিটার আসবে, এবং ইট উইল কন্টিনিউ করবে। এখন এটা তো আর এত ইজি না, দেখো যে কার্ভটা একটু বেন্ড হয়ে গেছে, তার মানে হচ্ছে তোমার টেকনোলজিটা হ্যাজ স্লোড ডাউন আ লিটল বিট। সো কিন্তু কি কি হচ্ছে, মানে আমরা এই যে 5 ন্যানোমিটার থেকে 3.5 ন্যানোমিটারে যাব বা 2 ন্যানোমিটারে যাব, কিভাবে যাব? এটার জন্য কিছু কিছু জিনিস আমরা চেঞ্জ করব, বা কিছু কিছু জিনিস আমাদের ইনোভেশন লাগবে। একটা হচ্ছে ডিভাইস আর্কিটেকচার, আমরা ডিভাইসটা শেপ, ডিভাইসটার স্ট্রাকচার এগুলো আমরা চেঞ্জ করে আমরা এই টার্গেটটা অ্যাচিভ করতে পারি। তারপর হচ্ছে নতুন নতুন মেটেরিয়ালস আমরা এক্সপ্লোর করব, যে সিলিকনের বাইরে আরো কিছু করা যায় কিনা। বাট এখানে একটা মনে রাখতে হবে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নরমালি সিলিকনের বাইরে যেতে চায় না। ঠিক আছে, আমি যখন আইবিএম এ ছিলাম, আইবিএম এর যে ইঞ্জিনিয়ার্স যারা, ওরা অনেক এক্সপেরিয়েন্সড, ওরা সবসময় বলতো যে সিলিকন উইল কন্টিনিউ ফর দ্য নেক্সট 100 ইয়ার্স। ঠিক আছে, আমরা জানি অনেকে আমরা কার্বন ন্যানোটিউব, গ্রাফিন, ঠিক আছে, এগুলা নিয়ে খুব অনেক আমাদের ইন্টারেস্ট আছে, আমরা অনেক এক্সাইটেড হয়ে যাই যে না গ্রাফিন, বাট দিস ইজ গুড ফর রিসার্চ। বাট তুমি যদি বলো যে কমার্শিয়ালি তুমি গ্রাফিন দিয়ে চিপ তৈরি করবা এবং সেটা তোমার সেলফোনে ইউজ করবা, তাহলে দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন ইন দ্য নেক্সট 100 ইয়ার্স অ্যাট লিস্ট, মিনিমাম। কারণ সিলিকন একটা এত ইজিলি অ্যাভেলেবল মেটেরিয়াল, ইট ইজ ভেরি চিপ, ভেরি ইজিলি অ্যাভেলেবল, এবং so far the semiconductor industry has developed everything based on silicon. এখন যদি হঠাৎ করে গ্রাফিনে যেতে চায়, that will not be feasible. প্লাস গ্রাফিনে অন্য প্রবলেমও আছে, এত লার্জ স্কেলে এত লো কস্টে তুমি প্রডিউস করতে পারবে না। সো দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, বাট দ্যাট ডাজন্ট মিন যে রিসার্চ স্টপ হয়ে যাবে গ্রাফিনে। হ্যাঁ বলো স্যার, প্রকৃতিতে সিলিকন পাওয়ার সোর্সটা কি? এটা কি বানায় নাকি পাওয়া যায়? স্যান্ড বালু। ও আচ্ছা, বুঝতে পারছি।
ঠিক আছে, 4th ইয়ারে একটা কোর্স আছে সেমিকন্ডাক্টর টেকনোলজি, সেখানে তোমরা পড়বা যে কিভাবে সিলিকন বানানো হয়। হ্যাঁ, সিলিকন ইজ মেড ফ্রম সিলিকন ডাইঅক্সাইড। হ্যাঁ, SiO2 স্যান্ড আছে না, স্যান্ড নিয়ে সেটাকে পিউরিফাই করে সিলিকন বানায়। স্যার রিসেন্টলি মার্কেটে হচ্ছে সিলিকন শর্টেজটা অনেক মেজর ইস্যু হয়ে গেছে, মানে দেখা গেছে ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলোর প্রাইস অনেক বেড়ে গেছে, তা সবাই বলতেছে যে সিলিকন শর্টেজ, কিন্তু স্যার এটা তো আসলে মানে কেন সাহারা মরুভূমির মতো অনেক মরুভূমি আছে আসলে স্যার, দ্যাট ইজ কি সব সিলিকন ডাইঅক্সাইড দিয়ে কি পসিবল না? না, কিছু তোমার সব সিলিকন ডাইঅক্সাইড দিয়ে পসিবল, বাট ডিপেন্ড করে তোমার মানে কস্টের ওপর। কোনো কিছু, কোনো কোয়ালিটির সিলিকন ডাইঅক্সাইড আছে যেগুলোতে হয়তো খুব বেশি পিউরিফিকেশন লাগে না, আবার কিছু আছে যেগুলোতে অনেক হয়তো পিউরিফাই করতে হয়। ঠিক আছে, সো শর্টেজ কথাটা আসলে ওভাবে বলাটা ঠিক না, যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির জন্য প্রফিটেবল হচ্ছে না, দ্যাট ইজ দ্য রিজন মেইনলি। ঠিক আছে, যে সিলিকন শর্টেজ নট ইন এ সেন্স যে সিলিকন সব শেষ হয়ে যাচ্ছে, there's plenty of silicon out there, কিন্তু এখন হয়তো দেখা যাচ্ছে যে আই ডোন্ট নো ওদের দের মানে যে গ্রেডেড সিলিকন দরকার আর সেটার হয়তো অ্যাক্সেস পাচ্ছে না ইন্ডাস্ট্রি, তো সেই ক্ষেত্রে হয়তো ওরা বলছে যে সিলিকন শর্টেজ আছে, বাট not there's no shortage in the nature. ঠিক আছে, সো সিলিকন উইল কন্টিনিউ নিউ, এবং পিউরিফিকেশন কস্টটা ডিপেন্ড করে হচ্ছে যে কোন কোয়ালিটির সিলিকন তুমি ইউজ করছো। এখন কোম্পানিরা হয়তো সেই টাকাটা ইনভেস্ট করতে চায় না, না দে ওয়ান্ট টু মেক মোর প্রফিট। হাই কোয়ালিটি সিলিকন ইউজ করলে ওদের ওই ম্যানুফ্যাকচারিং কস্টটা কমে আসে। সো ওরা ওই হাই কোয়ালিটি সিলিকনটা মেবি কিছুটা এক্সস্টেড হয়ে গেছে, বাট other grades of silicon are there যেটাকে পিউরিফাই করে they can make the chips, আর ওটা করতে গেলে ওদের জন্য ওদের হয়তো মানে ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট লাগবে কিছুটা, সো দে আর সেইং যে না ঠিক আছে সিলিকন ইজ শর্টেড। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। নিউ মেটেরিয়ালস আর হচ্ছে নিউ লিথোগ্রাফি। লিথোগ্রাফি তোমরা 4th ইয়ারে গিয়ে পড়বা। লিথোগ্রাফি দিয়ে হচ্ছে আমরা ইটস লাইক এ প্রিন্টিং থিং, যে আমরা ইউভি লাইট দিয়ে আমরা হচ্ছে সার্কিটটাকে প্যাটার্নটাকে সিলিকনের উপরে প্রিন্ট করি। সো এটা নরমালি আগে হচ্ছে ইউভি লাইট দিয়ে হইতো, তো যেটা ওয়েভলেন্থ ছিল 193 ন্যানোমিটার। এখন নতুন ধরনের একটা লাইট সোর্স আসছে, সেটা হচ্ছে এক্সট্রিম ইউভি। সো এক্সট্রিম ইউভি দিয়ে করে, যেটা অ্যারাউন্ড 10 ন্যানোমিটার যেটার ওয়েভলেন্থ। সো সেটা দিয়ে করলে তুমি মানে লাইটের ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে যে তুমি কত সাইজের ফিচার তুমি তৈরি করতে পারো অন দ্য সিলিকন। হ্যাঁ, সো যত ওয়েভলেন্থ কম হবে তত হচ্ছে তুমি স্মল ফিচার তৈরি করতে পারো। এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে তো আপনি দেখাচ্ছেন যে 193 ন্যানোমিটার ওয়েভলেন্থ ইউজ করতেছি, তাহলে 193 ন্যানোমিটার ইউজ করে আমরা কিভাবে 32 ন্যানোমিটার চ্যানেল বানাচ্ছি বা সিলিকনের উপরে সেটা প্রিন্ট করতেছি? সেটার জন্য একটা অনেক মানে টেকনিক আছে যেটাকে আমরা বলি ইমার্শন লিথোগ্রাফি এন্ড অল। যাই হোক, সেটা এই কোর্সের পার্ট না, সেটা তোমরা 4th ইয়ারে সেমিকন্ডাক্টর টেকনোলজিতে গিয়ে পড়বা। ওকে, বাট এখানে জাস্ট বলে রাখলাম যে দিস ইজ পসিবল। তাহলে আমাদের মেইন জিনিস হচ্ছে তিনটা ইনোভেশনের জায়গা, একটা হচ্ছে ডিভাইস আর্কিটেকচার, নিউ ম্যাটেরিয়ালস এন্ড নিউ লিথোগ্রাফি টেকনিক্স। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি হচ্ছে বাই দ্য ওয়ে, এই যে যে এই জিনিসটা সেটাকে আমরা বলি হচ্ছে হাইপার স্কেলিং। সো হাইপার স্কেলিংটা কি? হাইপার স্কেলিংটা হচ্ছে এই যে আমরা যে টেকনোলজি নোডটাকে কন্টিনিউ করতেছি 14, 10, 7, 5, 3.5, হ্যাঁ, উই আর কন্টিনিউইং দ্য টেকনোলজি ট্রেন্ড ফলোইং দ্য মোরস ল। এতদিন আমরা বলে আসছি সেটা শুধু স্কেলিং, এটা নর্মালি জিওমেট্রিক্যাল স্কেলিং ছিল, যে সব ডাইমেনশনসকে তুমি কমায় দিচ্ছ। এখন আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে হাইপার স্কেলিং, কারণ এখন শুধু ডাইমেনশন কমালে হবে না, এখন আর্কিটেকচার চেঞ্জ করতে হবে, নতুন মেটেরিয়ালস চেঞ্জ করতে হবে, নতুন মেটেরিয়ালস নিয়ে আসতে হবে, তারপর নতুন লিথোগ্রাফি টেকনিক্স আনতে হবে। সো এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে যে হাইপার স্কেলিং। ওকে, সো এটা ইজ নট নর্মাল স্কেলিং। সো হাইপার স্কেলিং এ তোমার যদি আমরা ট্রেন্ডটা দেখি, 2003 এর আগে ছিল জিওমেট্রিক স্কেলিং, যেটাকে আমরা ডেনার্ড স্কেলিং বলছি। তারপরে যে ফিনফেট আসলো, স্ট্রেন সিলিকন আসলো, হাইকে মেটাল গেট আসলো,
এটা 2003 থেকে প্রেজেন্ট পর্যন্ত কন্টিনিউ করছে। এরপরে হচ্ছে হাইপার স্কেলিং আসলো। হাইপার স্কেলিং এ কিছু নতুন কম্পোনেন্টস যোগ হলো, নতুন ধরনের ট্রানজিস্টরস, যেগুলোকে আমরা সাব বোলসম্যান ফেড বলি, হ্যাঁ, অথবা নেগেটিভ ক্যাপাসিটেন্স ফেড বলি, এমবেডেড নন ভোলাটাইল মেমোরি, 3D heterogeneous integration. What is embedded non-volatile memory? তোমরা জানো, যারা তোমরা যদি মাইক্রোপ্রসেসর পড়ে থাকো তাহলে তোমরা জানবা যে তোমার একটা প্রসেসর যখন ডিজাইন করবা তখন ম্যাক্সিমাম ডিলেটা কিন্তু হয়, কারণ হচ্ছে তোমার প্রসেসরের সাথে মেমোরির যে কমিউনিকেশন সেটাতে সবচেয়ে বেশি টাইম কিন্তু ওয়েস্ট হয়। কারণ তোমরা জানো যে এটা হচ্ছে তোমার প্রসেসর, এটা প্রসেসর এন্ড দিস ইজ ইওর র্যাম। প্রসেসর আর র্যাম কিভাবে কমিউনিকেট করে? থ্রু বাস। তোমরা কি মাইক্রোপ্রসেসর পড়ছো এই থার্ড ইয়ারে? জি স্যার, আমাদের এই সেমিস্টার একটা কোর্স আছে। আচ্ছা, সো প্রসেসর র্যামের সাথে কমিউনিকেট করে উইথ দ্য হেল্প অফ বাস। এখন প্রবলেম হচ্ছে এই প্রসেসর অনেক ফাস্ট ডাটা প্রসেস করতে পারে, কিন্তু র্যাম এর রিড আর রাইট অ্যাক্সেস স্পিড অত ফাস্ট না। প্লাস হচ্ছে এই র্যাম আর প্রসেসরের মধ্যে ডাটা মুভমেন্ট হয় উইথ দ্য হেল্প অফ বাস। এই বাসের স্পিড কিন্তু অত বেশি না, বাস ইজ জাস্ট কানেক্টিং ওয়্যারস। এখন এই জিনিসটা রিজলভ করা যাবে তখনই যদি তুমি র্যামটাকে নিয়ে এসে ডিরেক্টলি প্রসেসরের মধ্যে এমবেড করতে পারো। তাহলে কি হবে? তাহলে আর এই কমিউনিকেশনটা দরকার হবে না। এটাকে বলে এমবেডেড নন ভোলাটাইল মেমোরি। বুঝে গেছে? যে পার্মানেন্টলি তুমি নন ভোলাটাইল, তুমি র্যামের ইনফরমেশন গুলো পার্মানেন্টলি স্টোর করবা and you embed it directly into the processor. সো এটা নিয়ে এখন অনেক রিসার্চ হচ্ছে, অনেক কাজ হচ্ছে, এটাকে বলে এমবেডেড নন ভোলাটাইল মেমোরি। আরেকটা হচ্ছে 3D heterogeneous integration. So what is 3D heterogeneous integration? ট্রানজিস্টরকে আগে আমরা 2D হিসেবে ধরো চিন্তা করতাম, এখন এরা বলতেছে যে যেহেতু আর স্পেস নাই, যে ট্রানজিস্টর দুইটা পাশাপাশি মানে রাখলেও বিলিয়নস অফ ট্রানজিস্টরস হয়ে যাচ্ছে একটা চিপে, তাহলে আর চিপের সাইজ আর ছোট করা পসিবল না, বা ট্রানজিস্টর সাইজ আর ছোট করা পসিবল না। সো হরাইজন্টালি lateral dimension possible না, but vertical dimension possible. So they are building multi-level transistor chips. এটাকে বলে heterogeneous integration. যে তোমার একটার উপর একটা বিল্ডিং এর মতো, যে তোমার ডানে বামে আর এক্সপ্যান্ড করার জায়গা নাই, এখন তুমি হচ্ছে উপর দিকে বাড়াও। সো এটা বলে স্ট্যাকড, একটা চিপের উপরে আরেকটা চিপ, এবং মাঝখানে ইউ হ্যাভ ইন্টারকানেক্টস। ঠিক আছে? সো দিস ইজ কল্ড মাল্টি লেভেল চিপস, এবং এটাকে বলে হচ্ছে হেটেরোজেনাস ইন্টিগ্রেশন। ওকে, হেটেরোজেনাস ইন্টিগ্রেশন, হেটেরোজেনাস কারণ হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ চিপস তুমি কিন্তু একটার উপরে আরেকটা স্ট্যাক করতে পারো। সো এগুলো নিয়ে এখন কাজ হচ্ছে। গোলটা কি? গোলটা হচ্ছে আমার কস্ট কমানো, আমার এরিয়া কমায় নিয়ে আসা, মানে স্কেলিং করা, পারফরমেন্স বাড়ানো, আর হচ্ছে পাওয়ার রিডাকশন, যাতে তোমার কম পাওয়ার নেয়। ওকে, সো দিস ইজ দ্য বেসিক। এরপরে এখন এগুলা কি সিঙ্গেল লেভেলেরই চিপ যেগুলা? হ্যাঁ, এখন যেগুলো সেগুলো সিঙ্গেল লেভেল। হ্যাঁ, চিপটা হচ্ছে 3 ডাইমেনশনাল। সরি, অনেকে somebody wants to join। আচ্ছা, এখন যেগুলো সেগুলো হচ্ছে সিঙ্গেল লেভেল। তারপর নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে মাল্টি লেভেল, মাল্টি স্টোরি। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। তারপর হচ্ছে ফিউচার ট্রেন্ডস। এতদিন আমরা পারফরমেন্সের পিছনে বেসিক্যালি ছুটছি, সেটা হচ্ছে পারফরমেন্স ড্রিভেন ডিভাইসেস। নেক্সট যে ডিভাইসগুলো আসবে বিয়ন্ড 2020, এটা হচ্ছে অ্যাটমিক ডাইমেনশনস। অলরেডি অ্যাটমিক ডাইমেনশনস এর কাছাকাছি চলে আসছি আমরা। We are close to 5 nanometer or 8 nanometer. 8 nanometer তো দেখলাম আমরা is close to 64 atoms. So we are very close to single atom or 2 atoms or 3 atoms. So ওই লেভেলে আমরা চলে আসছি in terms of transistor size. এবং এত ছোট করে নিয়ে আসার কারণটা কি? এখন we are basically application driven. অ্যাপ্লিকেশন ড্রিভেন হচ্ছে এখনকার অ্যাপ্লিকেশন গুলা অনেক বেশি কম্পিউটিং পাওয়ার ডিমান্ড করে। কি কি অ্যাপ্লিকেশন? ইন্টারনেট অফ থিংস, আইওটি, নিউমরফিক কম্পিউটিং, সামনে কোয়ান্টাম কম্পিউটিং আসতেছে,
you have cognitive computing মানে related to brain, human brain interfacing and all. সো এগুলো সব অ্যাপ্লিকেশন ড্রিভেন এবং এই অ্যাপ্লিকেশন গুলো প্রচুর পরিমাণ কম্পিউটিং পাওয়ার দরকার এবং সেটা অনলি পসিবল যদি তুমি ওই যে হাইপার স্ক্যানিং যেটা দেখালাম সেখানে তুমি যেতে পারো এবং সেখানে গেলে তোমার ট্রানজিস্টর সাইজ উইল বি ভেরি ক্লোজ টু দ্য অ্যাটমিক ডাইমেনশন, অ্যাটমের সাইজের সমান হয়ে যাচ্ছে সিঙ্গেল অ্যাটম। ওকে, সো দিস ইজ ইট। আমরা আর দুইটা স্লাইডে ইন্ট্রোডাকশনসটা শেষ করব। এটা হচ্ছে যে ফান্ডামেন্টাল ট্রানজিস্টর অপারেশন, যেটা আমাদের কোর্সের হচ্ছে গিয়ে মেইন একেবারে কোর, সেটা নিয়ে একটু এখানে বলে নিই। সেটা হচ্ছে যে এটা একটা মসফেট, আমরা সবই ডিটেলসে পড়বো বাট জাস্ট গিভ ইউ সাম ইন্ট্রোডাক্টরি আইডিয়া। যে এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন, ইউ হ্যাভ এ গেট, মেটাল অক্সাইড, দিস ইজ দ্য সেমিকন্ডাক্টর। এটা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর যেখানে হোলস এর সংখ্যা বেশি কম্পেয়ার টু দ্য ইলেকট্রনস। আর এটা হচ্ছে সোর্স কন্টাক্ট, ড্রেন কন্টাক্ট। আর সোর্স আর ড্রেনটা হচ্ছে এন প্লাস টাইপ। এন প্লাস টাইপ মানে হচ্ছে হেভিলি এন্ডোপড। হেভিলি এন্ডোপড মানে কি, যে নর্মালি যদি ইলেকট্রনস বেশি থাকে সেটাকে আমরা এন টাইপ বলি, কিন্তু একটা সার্টেন লেভেলের থেকে তুমি যদি এক্সেস ইলেকট্রনস দাও সেটাকে আমরা বলি হেভিলি এন টাইপ। সো সোর্সটা হচ্ছে হেভিলি এন টাইপ, ড্রেনটাও হেভিলি এন টাইপ। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, নর্মালি দ্য কারেন্ট, the electrons will flow from the source to the drain through the channel. এই p type regionটা সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে একটা চ্যানেল। এখন এই যে সোর্স থেকে ড্রেনে যাবে এটা এতটা ইজি না। কেন? বিকজ ইউ হ্যাভ আ পোটেনশিয়াল ব্যারিয়ার বিটুইন দ্য সোর্স এন্ড দ্য ড্রেন। এই ব্যারিয়ারটাকে তুমি যদি কমাতে চাও তাহলে তোমাকে গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ভোল্টেজ টু দ্য গেট, এটাকে আমরা বলি হচ্ছে গেট ভোল্টেজ। So you apply a gate voltage here. So gate voltage তুমি এখানে দিলে এবং তুমি যত তুমি গেট ভোল্টেজটা বাড়াবা, দেখো তত এটা হচ্ছে গিয়ে তোমার ব্যারিয়ার। এই যে ব্যারিয়ার, this is the barrier height, let's say this is the height of the barrier। এবং তুমি দেখো যে ফার্স্টে তোমার ব্যারিয়ার হাইটটা অনেক ম্যাক্সিমাম, তুমি গেট ভোল্টেজটা একটু বাড়ালা। So this is 1 হচ্ছে ম্যাক্সিমাম। তুমি গেট ভোল্টেজটা বাড়ালা, ব্যারিয়ার হাইট বিকামস লোয়ার, ইলেকট্রনস উইল ফ্লো। আরো গেট ভোল্টেজ বাড়ালা, ইলেকট্রনস উইল ফ্লো। আরো বাড়ালা, more electrons will flow. আরো বাড়ালা, more electrons will flow. So as you keep on increasing the gate voltage, and তোমার the barrier becomes lower, the potential barrier becomes lower and more current starts to flow. So তুমি যদি প্লট করো কারেন্ট ভার্সেস গেট ভোল্টেজ, আমার ড্রেইনে একটা ভোল্টেজ, এটা ফিক্সড আছে, এটা একটা পজিটিভ ভোল্টেজ এখানে আছে, আর সোর্স ইজ কানেক্টেড টু দ্য গ্রাউন্ড। ওকে, সো তুমি ড্রেন ভোল্টেজটা ফিক্সড, তুমি গেট ভোল্টেজটা বাড়ালা, কারেন্ট বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক সময় এসে ইট উইল বিকাম স্যাচুরেটেড, কারণ এখন আর লোয়ার করার মতো কিছু নাই, কারেন্ট হ্যাজ রিচড ইটস ম্যাক্সিমাম ভ্যালু। এবং একটা সার্টেন পয়েন্টকে আমরা ডিফাইন করি যে দিস ইজ দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ, কারণ এটার পরে দ্য কারেন্ট স্টার্টস টু ফ্ল্যাটেন আউট। এবং আরেকটা প্যারামিটার, খুব ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটাকে আমরা বলি হচ্ছে সাব থ্রেশহোল্ড সুইং। সাব থ্রেশহোল্ড সুইং টা নর্মালি ফর ট্রানজিস্টরস দিস ইজ গ্রেটার দেন 60 মিলিভোল্ট পার ডিকেড। এই টার্মটা কি সেটা আমরা পরে এক্সপ্লেইন করব, এখন বলে রাখি সেটা হচ্ছে যে এটা রিলেটেড টু পাওয়ার ডিসিপেশন। এটা যত কম হবে ট্রানজিস্টরের পাওয়ার ডিসিপেশনটা তত লেস হবে। ওকে, বাট এটা একটা ব্যাপার আছে, ফান্ডামেন্টালি এটা কখনোই 60 মিলিভোল্টস এর নিচে হতে পারবে না। ইট হ্যাজ টু বি, এটার মিনিমাম ভ্যালু হচ্ছে 60 মিলিভোল্টস পার ডিকেড। ঠিক আছে, যে তুমি যদি এটার মানে বেসিক্যালি হচ্ছে যে তুমি যদি মানে পার ডিকেড মানে হচ্ছে তুমি যদি ভোল্টেজ বাড়াও 10 টাইমস, সরি তুমি যদি কারেন্ট বাড়াও 10 টাইমস, তাহলে তোমার ভোল্টেজ চেঞ্জ হবে 60 মিলিভোল্টস। ওকে, সো এটার জন্য হচ্ছে তোমার পাওয়ার ডিসিপেশনটা এফেক্ট করবে এবং এটার মিনিমাম ভ্যালু হচ্ছে 60 মিলিভোল্টস, এর নিচে নরমালি যাওয়া পসিবল না। এটার ডিটেইলস আমরা পড়বো যখন আমরা মসফেট দেখব। আচ্ছা,
তো এই যে ইলেকট্রনস যে ফ্লো করতেছে সোর্স থেকে ড্রেনে, এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা স্টাডি করব। সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রনস ফ্লো করছে এটা কোথা থেকে কোথায় যাচ্ছে। দেয়ার ইজ সাম কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ড। তারপর এই যে আমরা বলতেছি পি ডোপিং, পি টাইপ, এন টাইপ, আমরা ডোপিং নিয়ে পড়বো, আমরা কন্ডাকশন ব্যান্ড নিয়ে পড়বো। কন্ডাকশন ব্যান্ড হচ্ছে যেখানে ইলেকট্রনস গুলো থাকে। তারপর ডেনসিটি অফ স্টেটস, আমরা যদি দেখি যে দেখো এই ব্লু সার্কেল, গ্রিন সার্কেল, ইয়েলো সার্কেল, এগুলো হচ্ছে সার্কেল গুলো ফিল্ড আপ উইথ ইলেকট্রনস। এই সার্কেল গুলোকে আমরা বলি হচ্ছে ডেনসিটি অফ স্টেটস। ডেনসিটি অফ স্টেটস হচ্ছে যেখানে তোমার ইলেকট্রনস গুলা ওই এনার্জি লেভেলস গুলাকে অকুপাই করে। তোমরা কিছুটা হয়তো সেকেন্ড ইয়ারে পড়ে আসছো, এখানে আমরা অন্যভাবে জিনিসগুলোকে এক্সপ্লেইন করবো ইন টার্মস অফ ডিভাইস, ঠিক আছে। সো ডেনসিটি অফ স্টেটস বেসিক্যালি দিস আর the energy G levels which are occupied by the electrons. Okay, so we'll talk about that. Fermi distribution, যে এই যে ইলেকট্রনস গুলা যে ডেনসিটি অফ স্টেটস মানে এই এনার্জি লেভেলস গুলা যে অকুপাই করছে, এই অকুপাই করার ওদের একটা ট্রেন্ড আছে, মানে একটা প্যাটার্ন ওরা ফলো করে। আমরা যদি ডিস্ট্রিবিউশনটা ড্র করি সেটাকে বলা হচ্ছে ফার্মি ডিস্ট্রিবিউশন। উইল টক অ্যাবাউট দ্যাট। তারপর 60 মিলিভোল্টস পার ডিকেড, এটা খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার। এটাকে সাবথ্রেশোল্ড সুইং বলে, সাবথ্রেশোল্ড সুইং। This determines the power dissipation in a MOSFET. Okay, so we are going to talk about this as well. তারপরে আমরা কি ধরনের মেটেরিয়ালস আমরা চুজ করব ডিভাইস বানানোর জন্য, সেটার ক্রিস্টাল স্ট্রাকচারস কিরকম হবে, জিওমেট্রি কিরকম হবে সেটা। যেমন নেক্সট ডে আমরা শুরু করবো হচ্ছে মেটেরিয়াল চয়েসেস, যে কোন মেটেরিয়াল দিয়ে তুমি ডিভাইসটা বানাবা, ক্রিস্টাল স্ট্রাকচারস গুলা কিরকম হবে সেই মেটেরিয়ালে। কারণ তোমার ডিভাইসটাকে ভালো মতো বুঝতে হলে ডিভাইসের মেটেরিয়ালটাকে বুঝতে হবে। and if you want to know the material you need to go deeper into the crystal structure. so সেগুলো আমরা দেখব। এবং এবং তোমরা যদি কোন মানে if you go abroad, তোমরা যদি সেমিকন্ডাক্টর কোম্পানিতে কাজ করতে চাও in future, right, they will ask you questions about these basic stuffs যে এটা এই কোর্সে পড়বা, ঠিক আছে। ইলেকট্রনিক ডিভাইসে if you want to work for let's say Intel or IBM, তুমি যখন জব ইন্টারভিউতে যাবা, let's say after your masters or your PhD whatever, they will ask you questions on these devices, এবং তখন দেখবা যে তুমি হয়তো অনেক অ্যাডভান্সড রিসার্চ করছো, অনেক কিছু করছো, বাট তুমি যখন জব ইন্টারভিউতে যাও দে আস্ক ইউ ভেরি বেসিক কোয়েশ্চেনস। হ্যাঁ, যে ডেনসিটি অফ স্টেটস কি, কিভাবে কাজ করে, হ্যাঁ, টানেলিং কি, তারপরে হচ্ছে এই সাবথ্রেশোল্ড সুইং কি, ট্রানজিস্টর আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেখাও। হ্যাঁ, সো দে আস্ক ইউ দিস টাইপ অফ কোয়েশ্চেনস। সো বেসিক্যালি তোমাকে ফান্ডামেন্টাল লেভেল থেকে বুঝতে হবে যে হাউ ইলেকট্রনস ফ্লো ইন আ সেমিকন্ডাক্টর। টেকনিক্যাল ইন্টারভিউস তুমি যখন জব ইন্টারভিউ দেবে দে ডোন্ট রিয়েলি গো ইনটু ডিটেইলস, তোমাকে খুব বেশি লাইক ইন ডেপথ কিছু জিজ্ঞেস করবে না, দে উইল জাস্ট টেস্ট ইউর বেসিক আন্ডারস্ট্যান্ডিং। So they will probe the understanding of electronics in semiconductors, and if you learn this course really well, you can get entry into a technical job in a semiconductor industry. ঠিক আছে? So মানে you will realize this maybe 5-6 years from now, or maybe 7 years from now যখন you enter into the job sector. Okay, so that is it, আমাদের introductions মোটামুটি শেষ, and next what we are going to learn is about the materials. আচ্ছা, এখানে একটা ডিভাইস দেখানো হয়েছে, this is the transistor, you have the channel, this is the source, this is the drain, এখানে গেট আছে, গেটটাকে দেখানো হয় নাই। Current electrons are flowing from source to drain, current is flowing the opposite direction. Current is given by the conductivity into the voltage. Conductivity is channel conductivity, conductivity or conductance. আর এটাকে যদি ব্রেকডাউন করো তাহলে কয়েকটা কম্পোনেন্টস আছে। একটা হচ্ছে চার্জ ডেনসিটি, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, and this is the velocity. Velocity is related to the mobility of the carrier.
আর এটা হচ্ছে গিয়ে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। সো এই যে এই প্যারামিটার্স গুলো বুঝতে গেলে উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য মেটেরিয়াল and over here এই চ্যানেলের স্পেশালি সোর্স ড্রেন নিয়ে উই ডোন্ট রিয়েলি বদার। কারেন্ট ফ্লোটা মেইনলি হচ্ছে থ্রু দ্য চ্যানেল। এই চ্যানেলের মেটেরিয়ালটা কি, এটার কম্পোজিশনটা কি, হোয়াট কাইন্ড অফ ক্রিস্টালস ইউ আর ইউজিং, এবং এটা ন্যানোমিটার স্কেল, এটার প্রপার্টিস কি, হ্যাঁ সেগুলো আমরা পড়বো। Once we understand the materials, then we are going to look into the transport properties. Transport properties মানে হচ্ছে যে ও যে মুভ করে ইলেকট্রনটা ফ্রম দ্য সোর্স টু দ্য ড্রেন, রাইট, কি কি মেকানিজমে মুভমেন্টটা হয়, এবং স্ক্যাটারিং হতে পারে, এখানে কোলিশনস হতে পারে, এগুলো আমরা পড়বো উইথ দ্য হেল্প অফ নন ইকুইলিব্রিয়াম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এবং এই দুইটা যখন ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মেটেরিয়াল অ্যান্ড দেন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ট্রান্সপোর্ট অফ ইলেকট্রনস, এরপরে we can go into the device like diodes, VGTs, MOSFETs. So this is the outline that we are going to follow. So this is about the introduction. আমি এখন হচ্ছে শুরু করব হচ্ছে মেটেরিয়ালস দিয়ে। আমাদের ফার্স্ট টপিক, এটা খুবই ছোট একটা টপিক বাট কাইন্ড অফ ইম্পর্টেন্ট টপিক। সো লেটস সি ইফ উই ক্যান ফিনিশ ইট। তোমাদের কোনো কোয়েশ্চেনস আছে? স্যার হ্যাঁ, ওই যে anything? মস ক্যাপাসিটেন্সের ওই স্লাইডটাতে একটু যাওয়া যাবে কাইন্ডলি? মস ক্যাপাসিট্যান্স, আচ্ছা হ্যাঁ যাচ্ছি। স্যার এটা আসলে স্যার অল্প একটু মানে জানতে চাচ্ছিলাম, আমি আসলে ক্লিয়ার না, ওই যে হাফনিয়াম অক্সাইড যেটা ব্যবহার করা হয়েছিল, হ্যাঁ এখন হ্যাঁ স্যার বলো। ওইটা কি হাফনিয়াম শুধু আমরা ওই, জি স্যার ওইটা কি স্যার শুধু ডাইইলেকট্রিক 25 এই কারণেই কি ওটা ব্যবহার করা হয়েছিল স্যার? হ্যাঁ শুধু কি বললা, ডাইইলেকট্রিক হাই এর জন্য? মানে স্যার আমরা তো এমন ম্যাটেরিয়াল চাচ্ছিলাম ওইখানে যাতে ডাইইলেকট্রিকটা বাড়াইলে ওই দুইটা রেশিওটা মানে সুন্দর মতো ক্যালিব্রেট হয়, ওই কারণে না হুম, স্যার? হ্যাঁ ওই এখন কারণে, স্যার হ্যাঁ হাফ রাইট। নিয়ামই কেন এখন স্যার হাফ নিয়ামই কেন স্যার? হাফনিয়াম কেন? আচ্ছা ভেরি গুড কোয়েশ্চেন। এটার হচ্ছে কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে যে হাফনিয়ামের, এটা তো তুমি লেয়ারটাকে গ্রো করতেছো কোথায়? সিলিকন সাবস্ট্রেটের উপরে, রাইট? কিসের উপরে জি স্যার। হাফনিয়ামটা কিসের উপরে গ্রো করতেছো? সিলিকনের উপরে না? এই যে স্যার আরেকবার জি স্যার। হ্যাঁ জি স্যার আমি এইটার উপর জি বলতেছি, স্যার। হ্যাঁ সিলিকনের উপরেই তো হাফনিয়ামটাকে গ্রো করছো, মানে হাফনিয়াম লেয়ারটাকে কার উপরে বসাচ্ছ? সিলিকনের উপর বসাচ্ছ না? জি স্যার। আর এর আগে তুমি সিলিকনের উপরে কাকে বসাতা? সিলিকন ডাই অক্সাইডকে বসাতা, রাইট? জি স্যার। একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার যখন বসাও তখন মাঝখানে ডিফেক্টস থাকবে, এটাই তো স্বাভাবিক, রাইট? স্যার ল্যাটিস প্যারামিটার মিসম্যাচ করলে থাকবে স্যার। হ্যাঁ ল্যাটিস প্যারামিটার মিসম্যাচ করলে থাকবে। নরমালি সিলিকনের উপর যখন সিলিকন ডাই অক্সাইড বসাই আমরা, তখন ম্যাচিংটা খুব সুন্দর হয়, কারণ সিলিকন ডাই অক্সাইড এরা খুব কাছাকাছি। কারণ সিলিকন ডাই অক্সাইড মানে কি? সিলিকনের অক্সাইড, রাইট? জি স্যার। আচ্ছা এখন তুমি যদি সিলিকনের উপর অন্য কিছু বসাইতে চাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার নরমালি ল্যাটিসটা সুন্দরভাবে ম্যাচ হয় না। ম্যাচ না হলে এই মাঝখানের ইন্টারফেসে তোমার ডিফেক্টস তৈরি হয়। ডিফেক্টস তৈরি হলে কিন্তু তোমার তখন ইট উইল নট ওয়ার্ক অ্যাজ এ গুড ডিভাইস। বুঝা গেছে? এখন হাফনিয়াম অক্সাইডের ক্ষেত্রে দেখা গেছে যে হাফনিয়াম অক্সাইডের মানে গ্রোথের যে প্রসেসটা, সেটা সিলিকন ডাইঅক্সাইডের গ্রোথের সাথে খুব মিলে যায়, খুব কাছাকাছি। একই সিমিলার প্রসেসে, যে প্রসেসে তুমি সিলিকন ডাইঅক্সাইডকে গ্রো করো, সিমিলার প্রসেস কন্ডিশন মানে সিমিলার টেম্পারেচারে, সিমিলার প্রেসারে তুমি হাফনিয়াম অক্সাইডের লেয়ারটাকেও তুমি তৈরি করতে পারবা। ফলে দেখা যাচ্ছে যে সিলিকনের উপরে হাফনিয়ামটা খুব সুন্দরভাবে কম্পেটিবল হয়। বুঝে গেছে? আচ্ছা স্যার। জি স্যার। তার মানে তাহলে স্যার আমাদের অ্যাটেনশন শুধু ওই কে ডাইইলেকট্রিকে ছিল না, মানে ওই ল্যাটিস প্যারামিটারটাও ম্যাচ করানো ম্যাটার করতো। নট অনলি ল্যাটিস প্যারামিটার, গ্রোথ প্রসেসটা, ঠিক আছে? গ্রোথ প্রসেস, আচ্ছা স্যার।
হ্যাঁ, এটা তোমরা ফোর্থ ইয়ারে যখন সেমিকন্ডাক্টর টেকনোলজি পড়বা সেখানে এই প্রসেসগুলো সম্পর্কে জানবে, যে একটা সেমিকন্ডাক্টর এই লেয়ার গুলা কিভাবে তৈরি করে। এখন তুমি সিলিকন ডাইঅক্সাইড এতদিন 20 বছর ধরে তৈরি করে আসছো, সিলিকনের সাথে সুন্দর ম্যাচ করছে। এখন তুমি এমন একটা মেটেরিয়াল তুমি চুজ করবা যেটা হচ্ছে কাছাকাছি সিলিকন ডাইঅক্সাইডের, খুব বেশি ডিফারেন্ট যদি হয় গ্রোথ প্রসেস অনুযায়ী, তাহলে আবার তোমাকে নতুন করে ওটার গ্রোথ প্রসেস বানাতে হবে। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট এন্ড ভেরি এক্সপেন্সিভ ফর দ্য ইন্ডাস্ট্রি। বুঝে গেছে? জি স্যার। একটা প্রবলেম তো ডেফিনেটলি ডিফেক্টস, আরেকটা প্রবলেম হচ্ছে যে তুমি যদি ধরো এখানে স্ট্রনশিয়াম টাইটানেটের কে ভ্যালু অনেক বেশি 2000, কিন্তু আমি স্ট্রনশিয়াম টাইটানেট ইউজ না করে আমি হাফনিয়াম অক্সাইড ইউজ করছি, কারণ হাফনিয়াম অক্সাইডের গ্রোথ প্রসেসটা অনেকটা সিলিকন ডাইঅক্সাইডের মতো। আমাকে সিলিকন ডাইঅক্সাইডে যেভাবে আমি আমি তৈরি করতাম হাফনিয়াম অক্সাইড আমি সিমিলার প্রসেস কন্ডিশনে আমি তৈরি করতে পারি, কিন্তু স্ট্রনশিয়াম তৈরি করতে গেলে সিলিকনের উপরে প্রথম কথা ল্যাটিস মিসম্যাচের একটা ইস্যুস তো আছেই, আমার ডিফেক্টস অনেক বেশি হবে, প্লাস হচ্ছে এটার গ্রোথ প্রসেসটাও কমপ্লিকেটেড হবে, ওটা নতুন করে ডেভেলপ করতে হবে। সো তুমি ওই দিকে তুমি যাবা না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। সো অনেক কিছু চিন্তা করতে হয়, জাস্ট তোমার মানে এটা তো মানে রিয়েল ডিভাইসে তুমি যখন বানাবা ইউ নিড টু থিঙ্ক আ লট অফ ফ্যাক্টরস। ইজ ইট ক্লিয়ার? বুঝে গেছে? জি স্যার। ওকে, সো আমি একটু আস্তে আস্তে পড়াচ্ছি, আমি একটু একটু করে পেজ বাড়াবো, বাট হ্যাঁ তোমরা কোয়েশ্চেন করতেছো, দ্যাট ইজ ভেরি গুড। মানে দিস কোর্স ইজ ইন্টারেস্টিং এবং এটাতে তোমরা অনেক কিছু মানে শিখতে পারবা, বাট ইউ নিড টু পে অ্যাটেনশন এন্ড আস্ক কোয়েশ্চেনস। হ্যাঁ, ক্লাসটা ফিজিক্যালি হলে ভালো হতো, বাট হচ্ছে না। সো বাট আমি জানি না এই সেমিস্টারে হবে কিনা, কারণ যেভাবে করোনা বাড়ছে আমার মনে হয় সহজে ফিজিক্যাল ক্লাসে যাবে না ইউনিভার্সিটি, সো আমাদেরকে অনলাইনে কন্টিনিউ করতে হবে। আমি এখন একটু স্লাইড পড়াচ্ছি, পরে হয়তো আমি মানে আমার ট্যাব কানেক্ট করে লিখবো, হয়তো তোমরা স্ক্রিনে দেখতে পারবা, বাট সেটা আরেকটু পরে, এখন না। যখন আমরা ইকুয়েশনসে যাব তখন হয়তো আমি ওইটা ইউজ করবো। আচ্ছা, সো এখন আমরা ফর্মালি আমাদের লেকচার 1 যেটা সেটাতে স্টার্ট করি। কেউ মনে জয়েন করেছে? যারা এই যে তোমাদের অফিসিয়াল ইমেল আইডি ছাড়া জয়েন করলে আমাকে আবার অ্যাডমিট করতে হয়, একটা প্রবলেম। আচ্ছা, টিপিক্যাল আমরা সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস নিয়ে এখন একটু একটু পড়বো। সেটা হচ্ছে যে তোমার কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মেটেরিয়ালটা কি, মেটেরিয়ালের কম্পোজিশনটা কি, ক্রিস্টালস। আচ্ছা, বাই দ্য ওয়ে এগুলো আমি কোন বই থেকে পড়াচ্ছি সেটা কিন্তু আমি মেনশন করি নাই। এটা যে কোনো ধরো তোমার যে বইগুলো আমি দিছি এগুলো প্রথম দিকে চ্যাপ্টারে কিছুটা পাবা, সো সেখান থেকে একটু পড়ে নিলেই হবে। আমি যখন মেইন ডিভাইস টপিকে ঢুকবো তখন আমি বলে দেবো যে কোন বইয়ের কোন চ্যাপ্টার পড়তে হবে। এগুলো হচ্ছে জেনারেল মানে ব্যাকগ্রাউন্ড ডিসকাশন, এগুলো তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো। সো এটা স্পেসিফিক কোনো বই আমি এখানে মেনশন করব না। আচ্ছা, আর এগুলো মোর কনসেপচুয়াল, অনেক কিছু আছে যেগুলো বইতে ওভাবে নাই। আচ্ছা, টিপিক্যাল সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস আর ম্যাটেরিয়ালসটা জানতে হবে, কম্পোজিশনটা জানতে হবে, এটার ক্রিস্টাল স্ট্রাকচারটা কিরকম সেটা জানতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স এর কিছু কনসেপ্টস আমরা পড়বো, কারণ হচ্ছে যেহেতু আমাদের এখন ডিভাইসগুলো সব ন্যানোমিটার স্কেলে চলে আসছে। তোমরা জানো যে ওই স্কেলে আসলে ক্লাসিক্যাল ফিজিক্স কাজ করে না, কিছুটা কোয়ান্টাম মেকানিক্স আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিভাইসেস। আচ্ছা, সো এই যে আমরা মেটেরিয়ালস পড়বো, মেটেরিয়ালস এর ক্ষেত্রে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে মেটেরিয়ালের অ্যাটমিক কম্পোজিশনটা কি, যে কয়টা ইলেকট্রনস আছে ওখানে, আর অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অ্যাটমস, যে মানে ইলেকট্রন শুধু থাকলেই হবে না, কয়টা ইলেকট্রনস তোমার ফ্রি আছে ফর কন্ডাকশন, এই জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, সো লেটস সি এখন আমরা যখন সেমিকন্ডাক্টর মেটেরিয়াল যখন আমরা চুজ করব তখন আমরা কি করব।
আচ্ছা, সেমিকন্ডাক্টর কি? সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি হচ্ছে বিটুইন আ মেটাল এন্ড অ্যান ইনসুলেটর, এটা মাঝামাঝি। বাট অনেকে এভাবে ডেফিনেশনটা দেয়, বাট সেমিকন্ডাক্টরের ডেফিনেশন অ্যাকচুয়ালি টেকনিক্যালি এইভাবে দেয়াটা ইজ নট কারেক্ট। যেটা বলা উচিত সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি ক্যান বি মডুলেটেড, ক্যান বি চেঞ্জড। কিভাবে চেঞ্জ করা যায়? বাই ডোপিং। তুমি ইচ্ছা মতো এর কন্ডাক্টিভিটি তুমি চেঞ্জ করতে পারবা, ম্যানিপুলেট করতে পারবা। এই জন্য এটাকে তোমার ডিভাইসে ইউজ করা হয়। কারণ ফর এক্সাম্পল তুমি যদি মেটাল দিয়ে একটা ট্রানজিস্টর বানাও, মনে করো যে চ্যানেলটা মেটাল, তাহলে মেটাল সবসময় কন্ডাক্টিভ। এখানে মানে ও তোমার একটু ভোল্টেজ পেলেই কন্ডাক্ট করবে, ঠিক আছে? এখানে তুমি এটা কন্ট্রোল করতে পারবা না। মেটালের কন্ডাক্টিভিটি বা মেটালের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো সেটা কন্ট্রোল করাটা অলমোস্ট ইম্পসিবল, কারণ মেটাল ইজ হাইলি কন্ডাক্টিভ। আবার যদি ইনসুলেটর নাও, তো ইনসুলেটর তো কোনো কিছু ফ্লোই করবে না, ইলেকট্রনস উইল নট ফ্লো থ্রু দ্য ইনসুলেটর, সো ইনসুলেটর উইল নট অ্যাক্ট অ্যাজ এ ডিভাইস। সেমিকন্ডাক্টর ইউজ করার পিছনে মোটিভেশনটা হচ্ছে যে এটার কন্ডাক্টিভিটিটাকে আমরা মডুলেট করতে পারি, চেঞ্জ করতে পারি। কিভাবে? অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে যে ডোপিং এর মাধ্যমে, এই যে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বলি, এন টাইপ সেমিকন্ডাক্টর বলি, দ্যাটস বিকজ অফ ডোপিং। আমরা বাইরে থেকে কিছু ইমপিউরিটি অ্যাড করে এটার কন্ডাক্টিভিটিটাকে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য ডেফিনিশনস। আরেকটা ডেফিনিশনস হচ্ছে যে তোমার ব্যান্ড গ্যাপের মাধ্যমে। তোমরা সেকেন্ড ইয়ারে হয়তো পড়ে আসছো যে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড পড়ছো না তোমরা ফিজিক্যাল ইলেকট্রনিক্স কোর্সে, রাইট? জি স্যার, ওখানে টপিকটা ছিল। জি স্যার। আচ্ছা, সো সেখানে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, ফার্মি এনার্জি তোমাদের একটু আইডিয়া আছে। ব্যান্ড গ্যাপ কি আমরা এখানে আরো পড়বো এগুলা ডিটেইলসে। সো ব্যান্ড গ্যাপ নরমালি মেটালের জন্য জিরো ব্যান্ড গ্যাপ, মানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড দে আর লাইক অলমোস্ট টাচিং ইচ আদার, সো তোমার ইলেকট্রনস ক্যান ইজিলি ফ্লো। আচ্ছা, ইনসুলেটরে ব্যান্ড গ্যাপটা ইজ ভেরি লার্জ, আর সেমিকন্ডাক্টরে it is normally typically less than 3.2 electron volts. Okay, আচ্ছা, কেন 3.2 electron volts less than 3.2 electron volts? তার কারণ হচ্ছে যে ক্যান ইউ গেস যে এটা 3.2 ইলেকট্রন ভোল্টস কেন? আচ্ছা, এখানে ডিটেইলস অ্যানসারটা আছে, এটা দেখতে পারো, বাট আমি তোমাদেরকে বলি যে কেন। সেটা হচ্ছে যে ধরো আমরা রুম টেম্পারেচার একটা সেমিকন্ডাক্টরকে অপারেট করতে চাই, ঠিক আছে? এবং রুম টেম্পারেচারে হচ্ছে নরমালি আমাদের ভিজিবল লাইট, ঠিক আছে? ভিজিবল লাইট, সো ভিজিবল লাইটে ওয়েভলেন্থ কত? 400 ন্যানোমিটার থেকে 780 780 or something, let's say. So 750 nanometer, let's say. আচ্ছা, এই যে তোমার ওয়েভলেন্থ রেঞ্জ, তাহলে ভিজিবল লাইটের যদি আমরা করসপন্ডিং এনার্জিটা বের করতে চাই, তাহলে এনার্জি তোমরা জানো, এনার্জি ইজ hc বাই k ল্যামডা, isn't it? ভিজিবল লাইটের যে ফোটনস আছে, ফোটনসের এনার্জি যদি আমরা বের করতে চাই, তাহলে সেই এনার্জিটা হচ্ছে hc বাই ল্যামডা, রাইট? জি স্যার। তাহলে ভিজিবল লাইটের ওয়েভলেন্থ রেঞ্জ হচ্ছে এটা। তাহলে ম্যাক্সিমাম এনার্জি কখন হবে? যখন ওয়েভলেন্থটা মিনিমাম। তাহলে মিনিমাম ওয়েভলেন্থ কত? 400 ন্যানোমিটার, রাইট? Yes, sir. তাহলে 400 ন্যানোমিটারে আমার এনার্জিটা ম্যাক্সিমাম হবে when the wavelength is minimum. তাহলে 400 ন্যানোমিটারে তুমি যদি ক্যালকুলেট করো E equal to h c by lambda, এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, h এর ভ্যালু জানো, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, c হচ্ছে স্পিড অফ লাইট, আর ল্যামডা আমি যদি 400 নেই, কেন 400 নেই? কারণ এটা হচ্ছে গিয়ে ভিজিবল লাইটে ম্যাক্সিমাম এনার্জি। Maximum energy of what? Maximum energy of the visible light photons. Clear? জি স্যার।
এটা যদি ক্যালকুলেট করো তাহলে দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি তোমার 3.2 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? তার মানে হচ্ছে যে তোমার যে নর্মাল রুম টেম্পারেচার বা রুম এনভায়রনমেন্টে যদি তুমি একটা সেমিকন্ডাক্টরকে কাজ করাতে চাও তাইলে তোমার হচ্ছে তার আর যে ব্যান্ড গ্যাপটা সেটা 3.2 ইভির কম হতে হবে। কারণ 3.2 ইভির বেশি যদি হয় তাহলে তো তোমার মানে তোমার এনভায়রনমেন্টে যে এনার্জি তুমি পাচ্ছ আশেপাশে সে অ্যাম্বিয়েন্ট লাইট কন্ডিশনস থেকে যে এনার্জি পাচ্ছ সেই এনার্জি তে তোমার ইলেকট্রনস ক্যান নট জাম্প ফ্রম দ্য ভ্যালেন্স ব্যান্ড টু দ্য কন্ডাকশন ব্যান্ড। ওই এনার্জিতে হবে না, আরো বেশি এনার্জি লাগবে। তার মানে তোমার ভিজিবল লাইটের যে ফোটনস আছে তার ম্যাক্সিমাম এনার্জি 3.2 ইভি। এর থেকে বেশি তো তুমি ভিজিবল লাইট থেকে পাবা না, ওর ম্যাক্সিমামটাই হচ্ছে 3.2 ইভি। তাহলে এর থেকে বেশি তুমি যদি না পাও, তুমি তো আর এক্সট্রা লাইট তুমি পাচ্ছ না যে বাইরে থেকে মোর এনার্জেটিক লাইট দিচ্ছ, সেটা না। তুমি এনভায়রনমেন্ট থেকে যে লাইট ফোটনস গুলো আসছে তার ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে 3.2 ইভি। সো ডেফিনেটলি তোমার যে সেমিকন্ডাক্টরটা তুমি ইউজ করবা তার ব্যান্ড গ্যাপ হতে হবে 3.2 ইভির কম। যদি 3.2 ইভির কম না হয় তাহলে তোমার এক্সট্রা আরো এনার্জি দিতে হবে বাইরে থেকে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। সো রুম টেম্পারেচারে আমরা তো সেমিকন্ডাক্টর ডিভাইস, তো আমরা তো রুম টেম্পারেচারে বা রুম অ্যাম্বিয়েন্সে রুম লাইটিং কন্ডিশনসে আমরা সেটা ইউজ করব। সো লাইটের ম্যাক্সিমাম হচ্ছে 3.2 ইভি। সো এর থেকে তোমার কম হইতে হবে। হ্যাঁ, এখন কম হইলেই যে ইলেকট্রনস জাম্প করবে, নট নেসেসারিলি। তখন আমরা ভোল্টেজ দিব, বায়াস দিয়ে ইলেকট্রনসটাকে মুভ করাবো ফ্রম the valence band to the conduction band। কিন্তু তোমার যদি 3.2 ইভি থেকে বেশি হয় তাহলে দেখা যাবে যে আরো এক্সট্রা, শুধু বায়াস দিয়ে হচ্ছে না, আরো এক্সট্রা এনার্জি দিতে হবে ফ্রম দ্য সারাউন্ডিং লাইট। সো দিস ইজ 3.2 ইভি অ্যাপ্রক্সিমেটলি। এটা যে খুব যে গোল্ডেন স্ট্যান্ডার্ড সেটা না, বাট এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দিস ইজ লেস দেন 3.2 ইভি হয় নরমালি। আচ্ছা, এখন দুইটা সবচেয়ে কমন সেমিকন্ডাক্টর হচ্ছে সিলিকন আর জার্মেনিয়াম। সো ওদের এনার্জি ব্যান্ড গ্যাপ হচ্ছে সিলিকনের 1.12, জার্মেনিয়ামের 0.67। এছাড়া অনেক ধরনের তোমার সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস আছে যেগুলো সিলিকন, জার্মেনিয়াম, 3.5, দেন ইন্ডিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, দেন 2.6 আছে ক্যাডমিয়াম টেলারাইট, 3.6 আছে lead sulfide. These are different combinations of সেমিকন্ডাক্টরস। এগুলোকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। কেন কম্পাউন্ড সেমিকন্ডাক্টর বলি? বিকজ দিস ইজ মেড আপ অফ two or more different elements। আর সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে এলিমেন্টাল, এটা সিঙ্গেল এলিমেন্ট। এটা যদি মোর দেন ওয়ান এলিমেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে কি কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। এখন এখানে সিলিকন নিয়ে বলা আছে যে কেন সিলিকন আমরা ইউজ করি। ওই যে একজন তোমরা জিজ্ঞেস করছিল সিলিকনটা কোথা থেকে পাওয়া যায়। এই যে সিলিকনটা পাওয়া যায় হচ্ছে স্যান্ড থেকে নিয়ে সেটাকে পিউরিফাই করে সেটাকে ওয়েফার তৈরি করা হয়। সেই ওয়েফারটা এরকম সার্কুলার শেপে তৈরি করে, তারপরে সেটার উপরে তোমার আর চিপ তৈরি করা হয়। এই চিপগুলোকে বলা হচ্ছে ডাই। ওকে, সো দিস ইজ দ্য মেকানিজম। এবং যেটা বললাম যে সেমিকন্ডাক্টরস কে আমরা কন্ডাক্টিভিটিটাকে মডুলেট করতে পারি উইথ দ্য হেল্প অফ ডোপেন্টস। ওকে, সো why pick silicon for all electronic devices? যেটা বললাম যে সিলিকন ইজ চিপ, সিলিকন ইজ অ্যাফোর্ডেবল, সিলিকন ইজ অ্যাভেলেবল এভরিওয়্যার। সো এজন্য এটাকে আমরা এত এক্সটেন্সিভলি ইউজ করি। দুই টাইপের সেমিকন্ডাক্টরস আছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিকে হচ্ছে পিওর ক্রিস্টালাইন সেমিকন্ডাক্টর যেখানে কোনো রকম ইমপিউরিটিস নাই, অথবা আছে যেটা খুবই কম, ভেরি লো। আর এক্সট্রিনসিক হচ্ছে আমরা ইন্টেনশনালি
আমরা impurities add করি in order to make it p type or n type. p type মানে holes বেশি, n type মানে হচ্ছে electrons বেশি। আর যেটা পিওর সেমিকন্ডাক্টর সেখানে নাম্বার অফ ইলেকট্রনস ইজ ইকুয়াল টু নাম্বার অফ হোলস। আর এক্সট্রিনসিকে যদি পি টাইপ হয় তাহলে নাম্বার অফ হোলস ইজ গ্রেটার দেন নাম্বার অফ ইলেকট্রনস, পি মানে নাম্বার অফ হোলস, এন মানে নাম্বার অফ ইলেকট্রনস। আর এন টাইপে উল্টাটা, এন ইজ গ্রেটার দেন পি। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নরমালি দেখা যায় যে হোলস আর ইলেকট্রনস এর সংখ্যা সেম, এবং সিলিকনের ক্ষেত্রে দিস ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10 পার সেন্টিমিটার কিউব। তার মানে হচ্ছে যে প্রতি ইউনিট ভলিউমে সেন্টিমিটার কিউবে there are 10 to the power 10 electrons and 10 to the power 10 holes at room temperature. So এগুলো হচ্ছে বেসিক প্রপার্টিজ। ইয়েস, আচ্ছা এখন পিরিয়ডিক টেবিল যদি আমরা চিন্তা করি যে অ্যাটমিক কম্পোজিশন, নাম্বার অফ ইলেকট্রনস পার অ্যাটম, তাহলে দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট material, elemental material for semiconductors is silicon and germanium. Germanium খুবই ভালো semiconductor material, but germanium এর প্রবলেম হচ্ছে যে it's expensive and it's not available everywhere like silicon. এই জন্য সিলিকনটা more commonly used হয়। এবং আমরা যখন কম্পাউন্ড সেমিকন্ডাক্টর বানাই তখন আমরা যেটা বললাম যে আইদার আমরা 3-5 বানাই অথবা 2-6 বানাই। So this is 2, this is 6, ঠিক আছে। মাঝখানে হচ্ছে গ্রুপ 4, গ্রুপ 4 এ আসছে সিলিকন আর জার্মেনিয়াম, আর গ্রুপ 2 তে তোমার নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস হচ্ছে 4-2, গ্রুপ 6 এ হচ্ছে 4+2। এই সিলিকন আর জার্মেনিয়াম একেবারে মাঝখানে আছে পিরিয়ডিক টেবিলের, সিটিং ইন দ্য মিডল। ওকে, আচ্ছা কারো মাইক্রোফোন মনে হয় অন হয়ে গেছে, একটু মিউট করো। আচ্ছা, সো ইটস সিটিং ইন দ্য মিডল তোমার সিলিকন আর জার্মেনিয়াম, আর এটার লেফট আর রাইটে হচ্ছে তোমার এই যে 2 আর 3, গ্রুপ 2 এন্ড গ্রুপ 3। সো আমরা যখন কম্বিনেশন গুলো করি কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তখন আমরা we combine group 2 and 6 and we combine 3 and 5. So compound semiconductors are made up of 3, 5 and 2, 6 groups. আচ্ছা, এখন হচ্ছে যে টিপিক্যাল সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, এগুলো যদি তোমরা ক্রিস্টাল স্ট্রাকচারটা দেখতে চাও you should actually use a tool. আমরা নেক্সট চ্যাপ্টার যেটা পড়বো, কালকে যেটা শুরু করব সেটা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার। ক্রিস্টাল স্ট্রাকচার পড়তে গেলে এখানে একটা টুল আছে যেটা তোমরা ইউজ করতে পারো, সেটাকে বলা হচ্ছে ক্রিস্টাল ভিউয়ার টুল। তোমরা সেকেন্ড ইয়ারে তো পড়ে আসছো ক্রিস্টালস? জি স্যার, বেসিক স্ট্রাকচার পড়েছিলাম। সো এখানে দেখো, আই ডোন্ট নো ইফ ইটস গোইং টু ওপেন আপ। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখতে পাচ্ছি। একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, দাঁড়াও। জি স্যার। Not sure if you can see it. হ্যাঁ, সো এটা হচ্ছে ক্রিস্টাল ভিউয়ার। এই লিংকে যাবা এবং মেক শিওর ইউ ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন দিস ওয়েবসাইট। হ্যাঁ, সো এই ওয়েবসাইটটা হচ্ছে তোমার ন্যানো হাব। এটা আমরা প্রায় ইউজ করব, কারণ আমি যখন আমার কোর্সের টপিকসগুলো পড়াবো আই এম গোয়িং টু অ্যাকচুয়ালি ডু সাম এক্সারসাইজেস, কিছু সিমুলেশনস করব, কিছু সফটওয়্যার আমরা স্টাডি করব, এবং এই জন্য আমরা কিছু টুলস ইউজ করব। এই টুলস গুলো হচ্ছে এখানে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। সো এই টুলস এর মাধ্যমে তুমি ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার তুমি দেখতে পারবা। হ্যাঁ, যেমন ধরো এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি, সো দিস ইজ দ্য ক্রিস্টাল ভিউয়ার টুল। এখানে অ্যাকাউন্ট খুলে এই লঞ্চ টুলে যদি ক্লিক করো তাহলে ওই সফটওয়্যারটা ওপেন হবে। সফটওয়্যারটা ওপেন হলে তুমি এখানে ডিফারেন্ট ক্রিস্টালস দেখতে পারবা। যেমন এখানে একটা ওরা শর্ট একটা ডেমো দিছে যে হাউ দিস টুল ওয়ার্কস। সো এখানে তোমার টেক্সট বইতে যত ক্রিস্টালস আছে সেগুলো তুমি 3 ডাইমেনশনালি এই অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পারবা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবা যেটা আমাদের লাগবে। ওকে, সো দিস ইজ আ ক্রিস্টাল ভিউয়ার টুল। আমি জানি না তোমরা কি সেকেন্ড ইয়ারে কোনো টুলস ইউজ করছিলা? নো স্যার। না স্যার, করি নাই। আচ্ছা, হ্যাঁ, তাহলে আই ডোন্ট থিঙ্ক যে তোমরা ক্রিস্টালটা খুব ভালো মতো বুঝতে পারছো, কারণ হচ্ছে এই 3 ডাইমেনশনাল ক্রিস্টালস গুলো বুঝতে গেলে ইউ নিড 3D অ্যানিমেশন, ঠিক আছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এইগুলা এই রিসোর্স গুলো অ্যাভেলেবল ছিল না।
তখন হয়তো আমরা বই থেকে দেখে বা হাতে এঁকে আমরা বোঝার চেষ্টা করতাম, উই আন্ডারস্টুড হাউ ইট ওয়ার্কস, বাট এটাতে অনেক সময় লাগছে। এখন ইট হ্যাজ মেড ইউর লাইফ মাচ ইজিয়ার। এই টাইপের সফটওয়্যার অনেক অ্যাভেলেবল আছে, তোমরা এখানে একেবারে ডিফারেন্ট প্লেনস, ডিফারেন্ট ডিরেকশনস সে তোমরা ক্রিস্টালটা দেখতে পারবা ইন 3D, which is very good। ঠিক আছে, সো আমি হাইলি রেকমেন্ড করব, স্পেশালি আমার কোর্সে তো আমি ডেফিনেটলি ইউজ করব, নট অনলি ফর ক্রিস্টালস বাট অলসো ফর আর আদার লাইক মসফেটস এন্ড অল। আমরা যখন মসফেটস পড়বো তখন আমরা কিছু সিমুলেশনস আমরা দেখব। সো এনিওয়ে, সো দিস ইজ দ্য ক্রিস্টাল ভিউয়ার টুল যেটা আমাদের লাগবে। আচ্ছা, স্ট্রেনড সিলিকন নিয়ে আমরা পড়ছিলাম যে আচ্ছা এই ম্যাটেরিয়ালস গুলো কেন ইম্পর্টেন্ট, ওয়াই দিস ম্যাটেরিয়ালস আর ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা বলছিলাম যে এর আগে পড়ে আসছি যে স্ট্রেনড সিলিকনটা কি। যে সিলিকনের জার্মেনিয়ামের ওপরে, সিলিকন জার্মেনিয়ামের ল্যাটিস সাইজ ইজ মাচ বিগার কম্পেয়ার টু সিলিকন। সো সিলিকন জার্মেনিয়ামের ওপরে তুমি যদি সিলিকন গ্রো করো তাহলে সিলিকন তখন ইট উইল ট্রাই টু স্ট্রেচ আউট। হ্যাঁ, সো অ্যাজ এ রেজাল্ট তোমার ইন্টারফেসে একটা স্ট্রেন তৈরি হবে, যার কারণে হচ্ছে যে ইলেকট্রনসের মোবিলিটি বেড়ে যাবে। সো এই যে এই নলেজটা, এটা যদি আমরা না জানতাম যে সিলিকন জার্মেনিয়ামের ল্যাটিস কনস্ট্যান্ট ইজ বিগার দেন দ্য ল্যাটিস কনস্ট্যান্ট অফ সিলিকন, এই ইনফরমেশনটা যদি আমরা না জানতাম তাহলে কিন্তু আমরা এই অ্যাডভান্টেজটা নিতে পারতাম না যে সিলিকন জার্মেনিয়ামের উপর সিলিকন গ্রো করলে ইন্টারফেসে একটা স্ট্রেন তৈরি হয়, যেটাকে আমরা বলি কম্প্রেসিভ স্ট্রেন। আর হচ্ছে তোমার এটা পিফেটের ক্ষেত্রে, এনফেটের ক্ষেত্রে সেটা টেনসাইল স্ট্রেন। সো স্ট্রেনের কারণে হচ্ছে ক্যারিয়ারের মোবিলিটি বেড়ে যায়, যেটা আমার ডিভাইসের জন্য খুবই হেল্পফুল, কারণ আমরা হাই স্পিড ট্রানজিস্টর চাই। সো এই হাই স্পিড ট্রানজিস্টরটা ডিজাইন করা পসিবল হয়েছে কেন? বিকজ উই নো যে সিলিকন জার্মেনিয়ামের ক্রিস্টালে ওর ল্যাটিস কনস্ট্যান্ট ইজ বিগার দেন দ্যাট অফ সিলিকন। সো সিলিকনকে যদি আমি সিলিকন জার্মেনিয়ামের উপরে গ্রো করতে চাই তাহলে দেয়ার উইল বি সাম স্ট্রেন, এবং স্ট্রেনের কারণে the atoms will move further from each other and the electrons or the holes can flow freely between the source and the drain। বুঝা গেছে? তাহলে দেখো ক্রিস্টাল স্ট্রাকচার যদি না জানতাম, ল্যাটিস কনস্ট্যান্ট সম্পর্কে যদি আইডিয়া না থাকতো, ম্যাটেরিয়ালস গুলো সম্পর্কে আইডিয়া না থাকতো, তাহলে কিন্তু আমি এই ডিভাইসটাকে এভাবে ডিজাইন করতে পারতাম না। ইজ ইট ক্লিয়ার? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. সো এই জন্য ম্যাটেরিয়ালসটা আন্ডারস্ট্যান্ড করাটা ভেরি ইম্পর্টেন্ট। সো এটা গেল স্ট্রেন সিলিকন একটা অ্যাপ্লিকেশন, তোমাদেরকে দেখালাম যে কেন ম্যাটেরিয়ালটা জানতে হবে। তারপর হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টরস 3-5। কম্পাউন্ড সেমিকন্ডাক্টরস গুলো বেসিক্যালি ইউজ করা হয় লেজার্স এর ক্ষেত্রে, লাইট এমিটিং ডায়োডস, লেজার্স, ডিটেক্টরস। তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়বা অপটো ইলেকট্রনিক্স কোর্স, সেখানে তোমরা দেখবা যে এগুলা কে কিভাবে আমরা লেজার হিসেবে ইউজ করি। সো 3-5 semiconductors as by compound semiconductors, they have a different application, okay, and that is called I mean compound semiconductors। আচ্ছা, সো এটা গেল হচ্ছে। আচ্ছা, এখানে দেখো পিফেটের ক্ষেত্রে আমরা সিলিকন জার্মেনিয়াম ইউজ করি, আর এনফেটের ক্ষেত্রে কনসেপ্টটা একই। এনফেটের ক্ষেত্রে হচ্ছে আমরা সিলিকন কার্বাইড ইউজ করি। So silicon and germanium দুটোই group 4 এর material, so this is a group 4 compound semiconductor। আর silicon carbide, silicon আর carbon দুটোই group 4, so এটা হচ্ছে 4 compound semiconductor। so 4 compound semiconductor টা মেইনলি ইউজ করা হয় স্ট্রেন অ্যাপ্লাই করার জন্য, 3-5 টা ইউজ করা হয় ফর লেজার্স। আচ্ছা, 2-6 যেটা 2-6 ও বেসিক্যালি লেজার্স, এলইডিস, তারপর হচ্ছে ফটোডায়োডস। হ্যাঁ, ফটোডায়োডস, ইনফ্রারেড ডিটেক্টরস। এই নাইট ভিশন ক্যামেরাতে যে সেন্সরটা ইউজ করা হয় দ্যাট ইজ মেড আপ অফ 2-6 সেমিকন্ডাক্টরস। সো 2-6 সেমিকন্ডাক্টর কারা? 2-6 সেমিকন্ডাক্টর হচ্ছে এই যে ক্যাডমিয়াম টেলারাইট। সো এই যে এখানে যে
কালারফুল একটা স্পেকট্রাম দেখানো হয়েছে। So this is basically cadmium telluride. Cadmium telluride as a infrared detector. So the night vision camera তে যে sensor use করে, that is made up of cadmium telluride infrared detector. That are just applications. So basically materials টা কি? Materials টা হচ্ছে যে this gives you a toolbox. ঠিক আছে? তোমরা I'm sure you have seen toolbox, ঠিক আছে? এই টুলবক্সে কি থাকে? টুলবক্সে অনেক ধরনের টুল থাকে, স্ক্রুড্রাইভার থাকে, হাতুড়ি থাকে, তারপরে ড্রিল মেশিন থাকে, wrench থাকে, right? So using those tools you can make different objects. Similarly তোমার এই যে periodic table যেটা periodic table এত materials, this is like a toolbox. তুমি এদের combination use করে you can make that a semiconductor device that you want. যেমন আমি 4 আর 4 মানে সিলিকন আর জার্মেনিয়াম কম্বাইন করে আমি স্ট্রেইন অ্যাপ্লাই করে আমার মসফেট এর মোবিলিটি বা স্পিড বাড়াচ্ছি। 3 5 কে কম্বাইন করে আমি লেজার আর এলইডি বানাচ্ছি। 2 আর 6 কে কম্বাইন করে ক্যাডমিয়াম টেলারাইড এটার সাথে কিছুটা মার্কারি যদি অ্যাড করো আমরা হচ্ছে ইনফ্রারেড ডিটেক্টর বানাচ্ছি। আবার 4 আর 6 কম্বাইন করলে এটাও একটা ইনফ্রারেড ডিটেক্টর lead সালফাইড, সেটাও আমরা বানাতে পারছি। So we can make all these different types of materials. কিন্তু এখানে মনে রাখতে হবে যে তুমি ইচ্ছা মতো কম্বাইন করতে পারবা না। You need to consider the lattice mismatch issues. Okay, and not all combinations are possible. তোমাকে দেখতে হবে যে কম্বাইন করলে সেটা রুম টেম্পারেচারে কম্পাউন্ডে স্টেবল হবে কিনা, এটার ল্যাটিস মিসম্যাচ কি খুব বেশি হবে কিনা, ল্যাটিস মিসম্যাচ বেশি হলে ডিফেক্টস হবে, ডিফেক্টস হলে তোমার ইলেকট্রন ফ্লো বা ক্যারিয়ার ফ্লো উইল বি ডিস্টার্ব, তখন তোমার ডিভাইসটার কাজ করবে না ভালো মতো। সো দিস ইজ ইট। আর এটা 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ক্রিস্টালস, তোমাদের এই কোর্সটাকে অনেক সময় অনেক জায়গায় বলা হয় সলিড স্টেট ডিভাইসেস, ঠিক আছে? সো সলিড স্টেট কেন বলে? কারণ এই কোর্সে আমরা যেসব মেটেরিয়ালস নিয়ে কাজ করব সেগুলো হচ্ছে সলিড মেটেরিয়ালস উইথ স্টেবল বন্ডস, ঠিক আছে? সলিড মেটেরিয়ালস, ক্রিস্টালটাকে সলিড ক্রিস্টাল বলে। সলিড ক্রিস্টাল মানে কি? যেমন সিলিকন একটা সলিড ক্রিস্টাল। কেন? বিকজ এখানে যে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট গুলা, দিস অ্যারেঞ্জমেন্টস আর ফিক্সড, arrangements are fixed, the position of the atoms are fixed, and the orientations are also fixed. এজন্য it is called a solid crystal. এছাড়াও আরো অন্যান্য টাইপের ক্রিস্টাল আছে, যেমন প্লাস্টিক ক্রিস্টাল। প্লাস্টিক ক্রিস্টাল হচ্ছে পজিশন ফিক্সড কিন্তু ওরিয়েন্টেশন গুলো র্যান্ডম, এটাকে বলে প্লাস্টিক ক্রিস্টাল। একটা আছে লিকুইড ক্রিস্টাল। লিকুইড ক্রিস্টাল হচ্ছে পজিশন গুলো র্যান্ডম কিন্তু ওরিয়েন্টেশন সব সেম, দেখো সবাই একই ভাবে ওরিয়েন্টেড কিন্তু পজিশন গুলো র্যান্ডম, সেটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল, যেটা আমরা এলসিডি ডিসপ্লেতে ইউজ করি। আরেকটা আছে ওটাকে শুধু লিকুইড বলে, ওটাকে কোনো ক্রিস্টালের ক্যাটাগরিতে পড়ে না। ওইখানে অ্যাটমস গুলা এই গ্রিন কালারের এইগুলা হচ্ছে অ্যাটমস, এদের পজিশনও র্যান্ডম, ওরিয়েন্টেশনও র্যান্ডম। সো দিস ইজ বেসিক্যালি নট আ ক্রিস্টাল অ্যাট অল। সো আমরা লিকুইড ক্রিস্টাল বা প্লাস্টিক ক্রিস্টাল এগুলাতে আমাদের ফোকাস না, আমাদের ফোকাস হচ্ছে সলিড ক্রিস্টালস, যেখানে অ্যাটমের পজিশন এবং ওরিয়েন্টেশন গুলা হচ্ছে ফিক্সড। এজন্য এটাকে আমরা বলি হচ্ছে সলিড স্টেট, সলিড ক্রিস্টালস, এবং এই কোর্সটাকে অনেক সময় বলা হয় সলিড স্টেট ডিভাইসেস। আন্ডারস্টুড? জি স্যার। আচ্ছা, এই ছবিটা আগের স্লাইডে আমরা দেখে আসছি। এখানে হচ্ছে এটা মসফেটের ক্রস সেকশন, এবং এখানে হচ্ছে তোমার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিলিকন সাবস্ট্রেট, সিলিকন হচ্ছে ক্রিস্টালাইন, মাঝখানে হচ্ছে গিয়ে অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, অক্সাইড হচ্ছে অ্যামরফাস, এরপরে হচ্ছে গেট মেটাল, পলিসিলিকনটা মেটাল হিসেবে কাজ করে। সো দিস ইজ দ্য গেট, সো গেট মেটাল। এটা আমি অনেক পুরানো দিনের ট্রানজিস্টর দেখাচ্ছি, এখন পলিসিলিকন আর ইউজ করে না, এখন টাইনাইট্রাইড ইউজ করে। সো পলিসিলিকন ইজ পলিক্রিস্টালাইন সিলিকন। তাহলে দেখো 3 ধরনের এখানে ক্রিস্টালাইন স্ট্রাকচার আছে। একটা হচ্ছে পারফেক্ট ক্রিস্টাল, যেটা সিলিকন, অ্যামরফাস হচ্ছে আমার ইনসুলেটেডটা অক্সাইড, আর আমার গেট
যেটা পলিসিলিকন সেটা হচ্ছে পলিক্রিস্টালাইন। সো এটা হচ্ছে ক্রস সেকশন অফ এ মসফেট। ওকে, সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পলিক্রিস্টালাইন হচ্ছে মেটালের মতো, ইট ইজ ইউজড ফর ইলেকট্রন ট্রান্সপোর্ট। অ্যামরফাস হচ্ছে এখানে কোনো কন্ডাকশন হয় না, ইট ইজ অ্যান ইনসুলেটর। ক্রিস্টালাইন হচ্ছে হাইলি কন্ডাক্টিভ। যদি আমরা এখানে ডোপিং করি তাহলে the semiconductor becomes highly conductive. Okay, so the substrate is a perfect silicon crystal and the device itself is a crystal. So আমরা কালকের ক্লাসে আমরা শুরু করব হচ্ছে এই ক্রিস্টাল স্ট্রাকচারস গুলো কি কিরকম হয়, how do the crystals look in 1 dimension, 2 dimensions, 3 dimensions, এবং এই ক্রিস্টালের প্রপার্টিজ গুলা কিভাবে আমার ডিভাইসকে এফেক্ট করে সেটা আমরা দেখব in tomorrow's class. Is this clear? জি স্যার। আচ্ছা, সো লেট মি, আজকে আমি অ্যাটেন্ডেন্সটা নেই যেহেতু 2 দিন নেই নাই। আচ্ছা, একটু নামটা কল করতেছি, রেসপন্ড করো। হ্যাঁ, আচ্ছা, আরিফ আহমেদ। জি স্যার, আসি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আব্দুর রহমান। আচ্ছা, আব্দুর রহমান মনে হয় অ্যাবসেন্ট। এন্ড আচ্ছা, নেক্সট হচ্ছে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক অ্যাবসেন্ট। আবির খান ধ্রুব। প্রেজেন্ট স্যার। And Afsana Anzum. Afsana Anzum absent. Ahnaf Tahmid. প্রেজেন্ট স্যার। Akib Hassan. প্রেজেন্ট স্যার। Ali Akbar. Yes, sir. Ali, okay. Yes, sir. Aliza Akhtar. Aliza Akhtar absent. Anika Tasneem absent. Atikur Rahman absent. Azimur Shan Mahir. Yes, sir. Itimodhu. Yes, sir. Farzana Yasmin. প্রেজেন্ট স্যার। Fateha Akhtar. Present, sir. Hasib Ryan. Yes, sir. Kimel Bhuya. প্রেজেন্ট স্যার। Ridita Bishwas. Yes, sir. Zahid Hassan. Yes, sir. Jannatara. Jannatara is absent. আচ্ছা, কাজী আবিদ। Present, Yes, sir. sir. Sir, খন্দকার। হ্যাঁ, বলো। sir, Janatara present. Sir, আচ্ছা, ঠিক আছে। Sir, Kajiadi Rashid. কাজী আবিদ প্রেজেন্ট দিয়েছি। খন্দকার জুম্মান হোসেন। জুম্মান হোসেন অ্যাবসেন্ট। আচ্ছা, কৃতজ্ঞ চাকমা। জি স্যার, প্রেজেন্ট আছি। কৌশিক। জি স্যার। মাহাদি মোহতাজিদ। Yes, sir. মোস্তাহিদ। Yes, sir. মাহাদি মোস্তাহিদ। মাহফুজ ইসলাম। Yes, sir. মাহি শাহরিয়ার। Yes, sir. মায়ুক মল্লিক। Yes, sir. আচ্ছা, দেন মোহাম্মদ আসাদুজ্জামান। Yes, sir. আচ্ছা, ইয়াসির ইমরান। Yes, sir. আকবর আলী। আকবর আলী কি 2 বার আসছে নাকি? আচ্ছা, I don't know. না স্যার, দুজন আছি, আলী আকবর আর আকবর আলী। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আনোয়ার ইব্রাহিম। Present, sir. দেন ইন্তিখাব শাহরিয়ার। ইন্তিখাব শাহরিয়ার অ্যাবসেন্ট। মোহাম্মদ কাউসার। ইয়েস স্যার। দেন কাউসার হোসেন। কাউসার হাসান, সরি, কাউসার হাসান অ্যাবসেন্ট। দেন মাহমুদুল হাসান প্রান্ত। Yes, sir. নুরুল আলম। Yes, sir. দেন রাফাতুল হক। Yes, sir. রেদওয়ানুল হাসান। Yes, sir. শাদ আহমেদ। Yes, sir. সাদমান মোস্তফা। স্যার, ওর মোবাইল ড্যামেজ হয়ে গেছে, মেসেজ দিয়েছে স্যার। প্রেজেন্ট দিয়েছি। শিহাব। Yes, sir. Yes, sir. সোহানুর রহমান। Yes, sir. জাহিদুর রহমান। জাহিদ বিন আরজু। Yes, sir. আচ্ছা, নেক্সট হচ্ছে, আর বেশি নাই আমাদের। এরপরে হচ্ছে জিয়াউর রহমান। ইয়েস স্যার। দেন মেহেদি হাসান শফি। মেহেদি হাসান শফি অ্যাবসেন্ট। তারপর মোহাম্মদ মাজিদুল গনি। প্রেজেন্ট স্যার।
আচ্ছা, মোহাম্মদ সাদউদ্দিন, Yes, sir. নাফিসা রিদি, Present, sir. দেন নাজমুল হাসান, স্যার নাজমুল হাসান নাইম, আরেকজন হচ্ছে Yes, sir. নাজমুল হাসান। স্যার আমি স্যার নাজমুল হাসান নাইম। আচ্ছা, নাজমুল হাসান নাইম প্রেজেন্ট, দেন নাজমুল হাসান, শুধু নাজমুল হাসান, রোল নাম্বার 70752। স্যার ওটা মেবি নাজমুল হোসাইন হবে। আচ্ছা, হোসেন, আচ্ছা ভুল লিখছে এখানে। আচ্ছা, নাজমুল হোসেন অ্যাবসেন্ট, নাজমুল সাদাত, Present, sir. নিলয়, নিলয় মালো অ্যাবসেন্ট। Present, sir. আচ্ছা, প্রেজেন্ট, আচ্ছা। দেন নুসাইবা এহসান, Yes, sir. পারভেজ আহমেদ, Yes, sir. পিনক চৌধুরী, Yes, sir. Yes, sir. দেন রায়হান, Yes, sir. দেন Yes, sir. রৌনক, Yes, sir. রৌনক আল জামি, Yes, sir. দেন রিফা আহমেদ, Present, sir. রোদেলা দাস, Yes, sir. আফসার রশিদ, Present, sir. সাদমান কবির, Present, sir. আলমিন সুলতানা, Present, sir. শাহাবুদ্দিন, Present, sir. দেন শাহাদ সারোয়ার, Yes, sir. শ্রী সাদেক ফারেশ, Yes, sir. তানজিম রহমান, তানজিম রহমান, আচ্ছা, ইয়াসিন আরাফাত, প্রেজেন্ট স্যার। জুনায়েদ রাব্বি, প্রেজেন্ট স্যার। মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ অ্যাবসেন্ট, সৌরভ হিমেল, সৌরভ হিমেল অ্যাবসেন্ট, নাজিফা তাবাসসুম, নাজিফা তাবাসসুম অলসো অ্যাবসেন্ট। স্যার কয়েকজন চ্যাট বক্সে আছে। হ্যাঁ, চ্যাট বক্সে প্রেজেন্ট দিয়েছে সাদমান মোস্তফা। আচ্ছা, ঠিক আছে, আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। সাদমান মোস্তফা, সাদমান মোস্তফাকে প্রেজেন্ট দিয়েছি। তারপরে হচ্ছে ইন্তিখাব, ওকে, ইন্তিখাব, ইন্তিখাব কে প্রেজেন্ট দিলাম। নেক্সট হচ্ছে আনিকা তাসনিম, সেকেন্ড, আনিকা তাসনিম, আনিকা তাসনিম প্রেজেন্ট, and then আতিকুর রহমান, আতিকুর রহমান প্রেজেন্ট, and জান্নাতারা জয়া প্রেজেন্ট দিয়েছি। দেন আখি, আখি is present, okay, and প্রিয়াঙ্কা। আচ্ছা, কেউ কি মিস করেছে কারণ? স্যার এলিজা আক্তার প্রেজেন্ট হয়েছে, আমার নেট চলে গেছে। প্রিয়াঙ্কা দিয়েছি and এলিজা আক্তার। এলিজা আক্তার, তোমার নাম তো এখানে নাই লিস্টে, তোমার নাম আর এটা আমাকে ইমেল করে দিও, ঠিক আছে? সো আই এম গোইং টু এন্ড হিয়ার। আমাদের কালকে ক্লাস আছে 10টায়, সো সি ইউ এট দ্যাট টাইম। আসসালামু আলাইকুম।